তৃতীয় টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ৮ নম্বর লেকচার থেকে শুরু করব। তো আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, অধ্যায়টা প্লেন। তো প্রথমে একটা প্লেনের ডিফিনিশন দেখেন। প্লেন কাকে বলছে? একটা সারফেস। সারফেস কি? যেমন একটা টেবিল, একটা কাঁচ বা সমুদ্র পৃষ্ঠ, এই যে ঢেউ খেলানো, বিশেষত টিন, এগুলো সবই সারফেস। তার মধ্যে প্লেন হচ্ছে একটা স্পেশাল সারফেস। এটা কি রকম সারফেস? যে একটা সারফেসের পরে যদি দুইটা বিন্দু নেওয়া হয় আর সেই দুইটা বিন্দু দিয়ে যদি স্ট্রেট লাইন টানা হয়, ওই স্ট্রেট লাইন পুরোটাই ওই সারফেসের উপরে থাকবে। ওই স্ট্রেট লাইনটা পুরোটা থাকবে কি? যেমন মনে করুন যে একটা বিন্দু, একটা বিন্দু। স্ট্রেট লাইন কি বলেন তো? এই যে যদি একদম সোজা হয়, এগুলো একটা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনের পরে আরো অনেক বিন্দু আছে, মানে স্ট্রেট লাইনটা তো অনেকগুলো বিন্দুর সমষ্টি। তো সেক্ষেত্রে দেখা যাবে যে যতগুলো বিন্দু নিয়ে একটা স্ট্রেট লাইন গঠিত হয়, সবগুলো বিন্দুই ওই সারফেসের উপরে থাকবে। তাহলে তাকে প্লেন বলবে। যেমন একটা সুই, এটাকে আমরা একটা স্ট্রেট লাইন হিসেবে বিবেচনা করতে পারি। এখন যে কাঁচের উপরে যদি যে মসৃণ কাঁচ বা টেবিলের উপরে যে কাঁচগুলো পেতে দেওয়া থাকে বা ডাইনিং টেবিলে যে কাঁচগুলো থাকে, সেখানে যদি আমরা সুইটা রেখে দিই, তাহলে পুরো সুইটা কিন্তু কাঁচকে স্পর্শ করবে। খালি কাঁচটা একটা প্লেন। এখন টাইলস এর পরে যদি রাখেন, হ্যাঁ টাইলস একটা প্লেন, কিন্তু দুইটা টাইলস এর মাঝে যে যুক্ত স্থান আছে, ওই জায়গায় যদি আড়াআড়ি ভাবে একটা সুইকে রাখেন, অর্থাৎ মনে করেন এই একটা টাইলস আর এই একটা টাইলস, এই যে মাঝখানে যে জয়েন্ট, এখানে মনে করেন একটা সুই রেখে দিলেন, তাহলে কি হবে বলেন তো? এই যে এই অংশটা, সুইয়ের এই অংশটা পুরোটাই টাইলস এর উপরে স্পর্শ করে থাকবে। এই অংশটাও টাইলস এর উপরে স্পর্শ করে থাকবে, কিন্তু জয়েন্টের উপরে সুইয়ের যে অংশটা, সেটা কিন্তু টাইলস এর উপরে স্পর্শ করে থাকবে না। ফলে টাইলস এর যে মেঝে, সেটা কিন্তু প্লেন না। কিন্তু আপনারা এখন বলবেন যে তাহলে আমরা টাইলস এর মেঝেকে স্যার মাঝে মাঝে প্লেন গুলো থাকে কিভাবে? আসলে ওইটাকে আমরা প্লেন হিসেবে ধরে নিই, মানে ওইখানে তো ইররটা খুব কম হয়। যেমন প্লেন বলতে আসলে জিগজ্যাগ থাকে বেশি, প্লেনের কোনো জিগজ্যাগ থাকবে না। তো টাইলস এর মেঝেটাও কিন্তু জয়েন্টের এখানে এগুলো কিন্তু জিগজ্যাগ। তো এইটার পরিমাণ একটু সামান্য, তো তাই আমরা টাইলস এর মেঝেটাকেও প্লেন হিসেবে কনসিডার করি। কিন্তু ম্যাথমেটিক্যালি প্লেনের সংজ্ঞা কিন্তু যে একটা স্ট্রেট লাইন রাখলে সেই স্ট্রেট লাইন পুরোটাই এই প্লেনের সাথে মিশে যাবে, তাহলে তাকে প্লেন বলবে। আচ্ছা, এখন চলেন দেখবো আমরা প্লেনের কয়েকটা ফর্ম। এই যে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা কি স্ট্রেট লাইন না? এর সাথে z কম্পোনেন্ট যুক্ত করলে সেটা প্লেন হয়ে যাবে। তাহলে থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিতে জেড টার্ম যুক্ত করলে সেটা প্লেন হয়ে যাবে, এবং এই প্লেনের ইকুয়েশন যেটা দেখছেন এটাকে বলা হয় জেনারেল ফর্ম, অর্থাৎ সাধারণ ফর্ম। এখানে দেখেন ডাইরেকশন রেশিওকে আপনারা এ বি এ বি সি দিয়ে প্রকাশ করেন না, এইটা কিন্তু সেই আপনার ডাইরেকশনাল রেশিওর সাথে সম্পর্কিত একটা প্লেনের। এরপরে আসেন, এই যে এইটা দেখছেন, এটা হচ্ছে প্লেনের নরমাল ফর্ম। এই ফর্মেটকে প্লেনের নরমাল ফর্ম বলা হয়। যেখানে এটা পি, এই পিটা হচ্ছে ছোট হাতের পি, ঠিক আছে? এটা ছোট হাতের পি। এখানে দেখেন এল, এম, এন আছে, এগুলো ডাইরেকশন কোসাইনের সাথে সম্পর্কিত। তো এটা কিন্তু প্লেনের ডাইরেকশন কোসাইনের সাথে সম্পর্কিত, এটা আমরা পরে জানবো। আরেকটা ফর্ম আছে প্লেনের, অর্থাৎ প্লেনের তিনটা ফর্ম হয় আর স্ট্রেট লাইনের দুইটা ফর্ম হয়, যে দুইটা ফর্ম আমরা পরে দেখবো স্ট্রেট লাইনের ক্ষেত্রে। আর এখন আমরা প্লেনের তিনটা ফর্ম দেখছি। এই যে এই ফর্মটা হচ্ছে প্লেনের ইন্টারসেপ্ট ফর্ম, অর্থাৎ আমরা, আপনারা টু ডাইমেনশনাল জিওমেট্রিতে করেছেন যে একটা স্ট্রেট লাইন যদি এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস কে ছেদ করে, তার সমীকরণ কি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। যে এইটা হচ্ছে প্লেনের, অর্থাৎ একটা প্লেন তিনটে এক্সিস কে ইন্টারসেক্ট করলে এই যে এই ফর্মটাকে প্লেনের ইন্টারসেপ্ট ফর্ম বলা হয়, যেখানে এক্স অক্ষকে x1 0 0, y অক্ষকে 0 y1 0 এবং z অক্ষকে 0 0 z1 বিন্দুতে ইন্টারসেক্ট করে। আচ্ছা, এর মধ্যে আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, ফাইন্ড দি ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন পাসিং থ্রু দি পয়েন্ট এত এন্ড এত, এত এবং এত পয়েন্ট দিয়ে পাস করে এমন একটা স্ট্রেট লাইনের সমীকরণ নির্ণয় করো। তো এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা কিভাবে করবেন? যে কোনো একটা পয়েন্ট নিয়ে নেবেন, x মাইনাস ওই পয়েন্ট, y মাইনাস এই পয়েন্ট, z মাইনাস আরেকটা পয়েন্ট দিয়ে নিচে ভাগ হবে কি দিয়ে? ডাইরেকশনাল রেশিও দিয়ে। তো ডাইরেকশনাল রেশিওটা কিভাবে পাবেন? এই দুইটা পয়েন্টের একটা থেকে আরেকটা বিয়োগ করে দিলেই আপনারা ডাইরেকশনাল রেশিও পেয়ে যাবেন। আচ্ছা, এখন হচ্ছে নরমাল অফ এ প্লেন। আচ্ছা, যদি একটা প্লেন নিই আমরা, সেই প্লেনের পরে যদি একটা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন আঁকাই, মানে খাড়াখাড়ি ভাবে, ধরেন আপনার টেবিলটা প্লেন, এখানে কলমটা আপনি খাড়াখাড়ি ভাবে রাখলেন পারপেন্ডিকুলার ভাবে, তাহলে এই যে কলমটা,
একটা স্ট্রেট লাইন, ওই কলমটাকে এখন যেহেতু পারপেন্ডিকুলার তাই ওইটাকে আমরা নরমাল বলবো। কিসের নরমাল? প্লেনের নরমাল। এখন দেখেন আমরা বলছিলাম না এই যে এ বি সি, এ বি সি, এল, এম, এন এদের সাথে ডাইরেকশনাল কোসাইন এবং রেশিওর সম্পর্ক আছে। তো সম্পর্কটা কি? যে একটা প্লেন আছে, সেই প্লেনের উপরে যদি একটা মূল বিন্দুগামী নরমাল আঁকা যায়, অর্থাৎ একটা স্ট্রেট লাইন যেটা মূল বিন্দু দিয়ে যায় এবং প্লেনের সাথে লম্ব, তাহলে ওই নরমালের ডাইরেকশনাল রেশিও হবে এ বি সি এবং ওই নরমালের ডাইরেকশনাল কোসাইন হবে এল এম এন। ওকে, আচ্ছা, এই যে এই পর্যন্ত যে আমরা করলাম এর মাধ্যমে আমরা 8 নম্বর লেকচার শেষ করলাম। তাহলে এখানে আমরা 8 নম্বর লেকচার শেষ করছি, আর এরপর থেকে আমরা 9 নম্বর লেকচার শুরু করছি। 9 নম্বর লেকচারে আমরা দেখেন কি করি, এখানে আছে ড্রাইভ দি ইকুয়েশন অফ এ প্লেন। একটা প্লেনের ইকুয়েশন ড্রাইভ করতে হবে ইন নরমাল অ্যান্ড ইন্টারসেপ্ট ফর্মস, মানে নরমাল ফর্মসে এবং ইন্টারসেপ্ট ফর্মসে, অর্থাৎ এই ফর্মে একবার আর এই ফর্মে আরেকবার প্লেনের ইকুয়েশন আমাদের ড্রাইভ করতে হবে। তো এখন এই যে এই চিত্রটার দিকে একটু লক্ষ্য দিই, আমরা লক্ষ্য করি, দেখেন এটা তো জেড এক্সিস, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, আর যে ত্রিভুজটা দেখছেন এটা কিন্তু ত্রিভুজ না, এটা একটা প্লেন। তো এটা একটা প্লেন। তো এই প্লেনটাকে আমরা ত্রিভুজ আকারে দেখাচ্ছে কেন? আসলে এই প্লেনের কিন্তু এইদিকে এবং এইদিকে আরো অংশ আছে, এইদিকে এইদিকে আরো অংশ আছে, এইদিকে এইদিকে আরো অংশ আছে, ঠিক আছে? এখানে এই অংশটাই ছেদ করছে, তাই আমরা এরকম একটা প্লেন হিসাবে নিচ্ছি। আচ্ছা, একটা ত্রিভুজ, একটা খাতার পেজ যদি আপনি ত্রিভুজ আকারে কেটে নেন, কেটে যদি ওই ত্রিভুজটা আপনি হাতে নেন, তাহলে ওই যে ত্রিভুজ আকার, ওইটা ত্রিভুজ আকার কিন্তু এটাও তো একটা প্লেন, খাতার এই পেজটা। যেমন এই যে এটা হচ্ছে খাতার পেজ, এখান থেকে আমি ত্রিভুজ আকৃতি এই অংশটা কেটে নিলাম, তাহলে এই অংশটা একটা প্লেন হবে না? এটাও একটা প্লেন হবে। দেখবেন এখানে একটা সুই রাখছে, এটা পুরো এর সাথে মিশে যাবে, তাহলে কি এটাও একটা প্লেন। তো এই যে দেখেন এইটা আমরা এখন অঙ্ক করার সুবিধার্থে এইটা করব যখন আমরা ইন্টারসেপ্টের ফর্মে নির্ণয় করব, আর এটা করব যখন আমরা নরমাল ফর্মে প্লেনের ইকুয়েশন নির্ণয় করব। তো এখন মনে করেন এক্স এক্সিস কে প্লেনটা এ বিন্দুতে, ওয়াই এক্সিস কে বি বিন্দুতে এবং জেড এক্সিস কে সি বিন্দুতে ছেদ করছে। ওকে, এখন আপনার যে কাজটা করতে হবে, এই মূল বিন্দু ও থেকে প্লেনের পরে ও এন একটা লম্ব টানতে হবে। এখন ও এন লম্ব টেনে রাখেন, ধরেন প্লেনের পরে পি এক্স ওয়াই জেড যে কোনো একটা বিন্দু, এখন পি কিন্তু বড় হাতের পি, এইটা এক্স ওয়াই জেড যে কোনো একটা বিন্দু। এখন যে কাজটা করতে হবে, পি এবং এন, পি থেকে এই যে পি বিন্দু, তাহলে এখন আমরা করব কি, মূল বিন্দু থেকে মূল বিন্দু এবং পি বিন্দু যোগ করে দেব। মূল বিন্দু এবং পি বিন্দু যোগ করার পরে আমরা যে কাজটা করব, যে পি এন, এই পি এন যোগ করে দেব। এই পি বিন্দুটাও প্লেনের উপরে, আবার এই এন বিন্দুটাও কিন্তু প্লেনের উপরে, তো এই পি এন আমরা যোগ করে দেব। এখন একটা বিষয়, যে একটা স্ট্রেট লাইন যদি একটা প্লেনের উপরে লম্ব হয়, তাহলে ওই স্ট্রেট লাইনটা প্লেনের উপরে অঙ্কিত যে কোনো সরলরেখার সাথে লম্ব। এখন এটা আপনারা কিভাবে প্রমাণ করতে পারেন? মনে করেন এটা আপনার একটা খাতার পেজ, ঠিক আছে? এই একটা স্ট্রেট লাইন আছে, এই একটা স্ট্রেট লাইন আছে, এই একটা স্ট্রেট লাইন আছে, আর আপনার এই একটা স্ট্রেট লাইন আছে, ঠিক আছে? এখন আপনাকে এই যেহেতু খাতার পেজ, তাহলে এই খাতার পেজটার উপরে আপনি আপনার হাতের কলমটা খাড়াখাড়ি ভাবে রাখেন, লম্বালম্বি ভাবে, তাহলে এই খাতার পেজটা প্লেন আর আপনার এই কলমটা হচ্ছে নরমাল, মানে লম্ব। এখন দেখেন এই কলমটা কিন্তু এই প্রত্যেকটা স্ট্রেট লাইনের সাথে লম্ব। আপনি বলতে পারতেন যে স্যার আমি যদি কলমটাকে এই অবস্থানে রাখি তাহলে কিভাবে লম্ব হবে? কোনো অসুবিধা নেই। দেখেন
এইটা একটা সরল রেখা আঁকলাম, আর এরপরে এই সরল রেখাটা লম্ব, তাই না? আচ্ছা, এখন এই লম্ব সরল রেখাটা সমান্তরাল করে এই সরল রেখাটা আঁকালাম, তাহলে কি এই সরল রেখাটা এই সরল রেখাটার সাথে লম্ব হবে না? অবশ্যই হবে, কারণ এই স্ট্রেট লাইনটাকে এইভাবে বাড়িয়ে দেন, দেখেন লম্ব। তাহলে একটা সরল রেখা যদি অপর আর একটা সরল রেখার উপরে লম্ব হয়, তাহলে সেই একটা সরল রেখার সমান্তরাল করে যত সরল রেখা আঁকবো সবগুলো সেই অপর সরল রেখাটার উপরে লম্ব হবে। ঠিক আছে? তাহলে প্লেনের যদি একটা নরমাল থাকে, তাহলে প্লেনের উপরে অঙ্কিত সরল সরল রেখার সাথেই ওই নরমালটা লম্ব হয়। এটা বুঝতে পারলেন? এখন চলেন কিছু কাজ করি। লেট এবিসি, এখানে দেখেন ওই কথাগুলোই লিখেছে, এবিসি বি প্লেন and it cuts the এক্স ওয়াই জেড axis at এত এত বিন্দু, ড্র নরমাল। আমরা কি নরমাল অঙ্কন করি নাই? এই যে ON from origin O to the plane, let ON makes the angle alpha beta gamma with the x y and z axis and ON is equal to P. ON is equal to P মানে আপনার হচ্ছে এই যে এই পিটা, এই যে বিন্দু পিটা হচ্ছে বড় হাতের পি, ঠিক আছে? আর ON, এই ON এর যে দৈর্ঘ্য, এই স্ট্রেট লাইনের দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের পি। ওকে, এখন যেটা করতে হবে আপনাকে, শো দি ডাইরেকশন কোসাইন অফ ON বি, যেহেতু এই ON রেখাটা এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস এর সাথে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করছে, তাহলে এদের ডাইরেকশনাল কোসাইন হবে 8 এ। কনসিডার এনি পয়েন্ট পি, এই যে বড় হাতের পি এক্স ওয়াই জেড অন দি প্লেন অ্যান্ড ওপি অ্যান্ড পিএন, অর্থাৎ আমরা যেটা বললাম এই যে ওপি যোগ করব এবং পিএন যোগ করব। আবার পিএন রেখাটা প্লেনের উপরে অবস্থিত, যেহেতু পিএন পি বিন্দু প্লেনের পরে, এন বিন্দু প্লেনের পরে, তাহলে পিএন রেখাটা যোগ করছে, তাহলে পিএন রেখা অবশ্যই প্লেনের উপরে থাকবে। আর যেহেতু ওএন প্লেনের উপরে লম্ব, তাহলে ওএন প্লেনের উপরে অবস্থিত সকল রেখার উপরে লম্ব, তাহলে ওএন পিএন এর উপরেও, ওএন পিএন এর উপরেও লম্ব। তাহলে এখন দেখেন এটা বলছে, since ON perpendicular to the plane, ON is also perpendicular to every straight line contained in the plane, so ON is perpendicular to PN, hence কোণ ONP is right angle। অর্থাৎ আপনাদের এই যে এটা বলছে কোণ ONP, এই যে এটা হচ্ছে এক সমকোণ, রাইট অ্যাঙ্গেল। thus projection of OP on ON, আচ্ছা দেখেন তো, এ একটা রেখা আর এ একটা রেখা, এই রেখার উপরে এই রেখার প্রজেকশন কিনতে হবে, এইখান থেকে লম্ব টানবো, এখান থেকে লম্ব টানবো, তাহলে যে এই দূরত্ব, এটা হচ্ছে প্রজেকশন। আর এই প্রজেকশন বের করারও কিন্তু একটা সূত্র আছে, যেটা আমরা প্রথম দিকে করিয়েছি, প্রথম দিকে দেখবেন পিডিএফ এর সূত্র দেওয়া আছে। তাহলে এখন দেখেন এই ছবি থেকে দেখেন ওপি রেখা আর ওএন রেখা, ওএন রেখার পরে ওপি রেখার প্রজেকশন কি হবে, এই যে ON, এখানে একটা লম্ব টানলাম, আর ON, তাহলে ON এখান থেকে বোঝাই যাচ্ছে ON, অর্থাৎ আপনারা যে দেখেন এই রেখা, যদি এই রেখা নেই, এইটা যদি এর প্রজেকশন হয়, তাহলে এখন দেখেন আমি এইটাকেও বর্ধিত করলাম, এইটাকেও বর্ধিত করলাম, তাহলে এই দেখেন প্রজেকশন পয়েন্ট হবে এই যে এইভাবে একটা লম্ব টানবার, এখানে তো মিশেই আছে ছেদ বিন্দু দিয়ে, তাহলে এখান থেকে এইটুকু হবে প্রজেকশন। তাহলে এই যে ওপি রেখাটা ON রেখার সাথে কিন্তু এই জায়গায় মিশেই গিয়েছে, আসলে পি বিন্দু থেকে ON এর পরে লম্ব টানলি, পিএন লম্ব টানলি ওপি হবে প্রজেকশন। ওএন এর দৈর্ঘ্য কি পি, তাহলে ON মানে পি হচ্ছে প্রজেকশন, ওপি রেখার প্রজেকশন হচ্ছে ছোট হাতের, তো কার উপরে প্রজেকশন, ON রেখার উপরে প্রজেকশন। তাহলে এখন দেখেন এখানে সেই কাজটাই করেছে, যে প্রজেকশন পি নিয়েছে, নেওয়ার পরে এখন বলছে প্রজেকশনের সূত্র অনুযায়ী কি, যেই রেখার প্রজেকশন হবে সেই রেখার ডাইরেকশন রেশিও নেব, আর যেই রেখার উপরে প্রজেকশন তার ডাইরেকশন কোসাইন নেব, এদের গুণ করে যোগ করব। তাহলে ON রেখার উপরে প্রজেকশন, তাহলে ON রেখার ডাইরেকশন কোসাইন গুলো নিয়েছে, আর OP রেখার প্রজেকশন নিতে হবে, তাহলে OP রেখার ডাইরেকশন রেশিও নেব, তাহলে OP রেখার ডাইরেকশন রেশিও কি, ও বিন্দু থেকে পি বিন্দু বিয়োগ করলে পেয়ে যাব, অথবা পি বিন্দু থেকে ও বিন্দু বিয়োগ করব, এই যে পি বিন্দু থেকে ও বিন্দু বিয়োগ করে ডাইরেকশন রেশিও পেয়েছে, এটা গুণ করে দিয়েছে। এখন দেখেন সিম্পল ক্যালকুলেশন করলে এই যে 1 নম্বর ইকুয়েশন এটা পেয়ে যাবেন, এই যে 1 পর্যন্ত কিন্তু
মনে রাখেন এই এক পর্যন্ত আমাদের আবার পরবর্তীতে কাজে লাগবে। এখন লেট, কারণ আমরা cos আলফা cos বিটা cos গামা এটাকে ly lmn দ্বারা প্রকাশ করি, তাই আমরা ধরে নিচ্ছি lmn এটার মান ধরে নিচ্ছি। দেন ফ্রম 1, তখন এক থেকে আমরা কি পাচ্ছি দেখেন তো, lx my nz p, এটা কিন্তু ছোট হাতের p, which is the perpendicular form of the equation of the plane। এখন দেখেন যখন ইন্টারসেপ্ট ফর্ম বের করবো, এটা কিন্তু একটা অংশের প্রমাণ হয়ে গেল। নরমাল ফর্মের ইকুয়েশন বের করেছি, যখন ইন্টারসেপ্ট ফর্ম নেব তখন এই ছবিটা আঁকাবো, ঠিক আছে? আঁকিয়ে এখান থেকেই লেখা শুরু করব। এইটা দেখাবো ড্র নরমাল। আর এই ছবিটা আঁকানোর দরকার নেই, এটি বিশেষ কারণে আঁকাইছি যাতে আপনাদের এই ছবিটা বুঝতে সুবিধা হয়, তার জন্য এই ছবিটা আঁকিয়েছি। আচ্ছা যাই হোক, আমরা প্রথম ছবিটাই নেব। এই যে 1 নম্বর যতদূর করেছি 1 পর্যন্ত বের করব, করে এই অংশটুকু আর আমরা করব না। এই অংশটুকু না করে আমরা চলে যাব, অর্থাৎ এই অংশটুকু আমরা করব না, না করে আমরা চলে যাব এখানে। The points A, B, C are on the plane and so we have from 1, দেখেন 1 নম্বর রেখা এটা পাইনি, পালি কি পাচ্ছি আমরা, আবার আমরা A B C পয়েন্টটা কেমন ধরেছি, এই যে এটা A বিন্দু, এটা B বিন্দু, এটা C বিন্দু। A B C যদি এই 1 নম্বর রেখার উপরে অবস্থিত হয়, তাহলে ওই তিনটি বিন্দু দিয়ে 1 নম্বর সমীকরণ স্যাটিসফাই হবে। তাহলে এই তিনটি বিন্দু তাহলে দেখেন, এক এ বিন্দুর জন্য কি হবে, এ বিন্দুর জন্য x1 থাকবে আর বাকি y1 z1 0, তাহলে এইটা সমান এইটা। তারপরে এখানে এই দুটো টার্ম ভ্যানিশ হয়ে যায়, খালি x1 cos p, cos আলফা cos আলফা p বাই x1, এটাকে 2 নম্বর দিয়ে রেখে দেন, পরে কাজে লাগাবো এটা আমরা। খালি বি বিন্দুর জন্য দেখেন এইটা 0, এইটা y1, এইটা 0, এখান থেকে আমরা 3 নম্বর ইকুয়েশনটা পাবো ক্যালকুলেশন করে। অনুরূপ ভাবে জেড এর দেখেন এই দুইটা 0 হবে, z1 থাকবে, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এই সমীকরণটা পাবো। এখন দেখেন ফর্ম 1 2 3 and 4, তার মানে কি এই 2 3 এবং 4 এর মান এই 1 নম্বরে বসাবো। 1 নম্বর করে এই যে এই x এর মান, y এর মান, z এর মান আমরা এখানে বসাবো। এই যে সরি cos আলফা, সরি এখানে cos আলফা, এখানে 1 নম্বর ইকুয়েশন কই, এই যে এখানে তাহলে cos আলফার মান, cos বিটার মান এবং cos গামা এর মান আমরা এই 1 নম্বরে বসিয়ে দেব। তাহলে এখানে বসালে কি হবে দেখেন, এই যে এইটা হচ্ছে, তাহলে দেখেন এখান থেকে p ছোট হাতের এই p, আর এটাও কিন্তু ছোট হাতের p, তাহলে এই যে পিটা, এই p আর এই p কমন নিয়ে এখানে লেখা হয়েছে, লেখার পর এই p আর এই p কাটাকাটি হয়ে যায়, এখানে 1 হয়ে যায় আর এটা এখানে থাকে। তাহলে হুইচ ইজ দ্য ইন্টারসেপ্ট ফর্ম অফ দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন। তাহলে এই পর্যন্তের মাধ্যমে আমরা 9টা লেকচার কমপ্লিট করলাম। এখন আমরা 10 নম্বর লেকচার শুরু করব। ওকে, তো এখানে বলছে শো দ্যাট দি জেনারেল ইকুয়েশন অফ ফার্স্ট ডিগ্রি ইন এক্স ওয়াই জেড অলওয়েজ রিপ্রেজেন্টস এ প্লেন। আচ্ছা আমাদের দেখতে হবে যে জেনারেল ইকুয়েশন অফ ফার্স্ট ডিগ্রি যেটি এক্স ওয়াই জেড এর জেনারেল ইকুয়েশন, সেটা আমাদের অলওয়েজ একটা প্লেন রিপ্রেজেন্ট করে। প্লেনের সংজ্ঞা থেকে আমরা কি জানি বলেন তো, যে প্লেনের পরে দুইটা বিন্দু নিলে ওই দুইটা বিন্দু সংযোজককারী সরলরেখা পুরোটাই ওই প্লেনের উপরে অবস্থান করবে। অর্থাৎ ওই দুইটা বিন্দুর মধ্যবর্তী যতগুলো পয়েন্ট, অর্থাৎ একটা সরলরেখা তো বিভিন্ন পয়েন্টের সমন্বয়ে গঠিত, এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী যতগুলো পয়েন্ট আছে সবগুলো ওই প্লেনের উপরে অবস্থান করবে। তো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন এক্স ওয়াই জেড হচ্ছে এইটা, এটাকে 1 নম্বর দেন। দেওয়ার পরে এখানে এসে দেখেন লেট পি এবং p1 এবং p2 দুইটা বিন্দু প্লেনের উপরে ধরে নেন, একের উপরে ধরে নেন, 1 নম্বর ইকুয়েশনের লোকাসের উপরে অবস্থান করছে। কেন ধরলাম, কারণ এই যে প্লেনের সংজ্ঞায় আছে দুইটা বিন্দু নিলে দুইটা বিন্দু সংযোগকারী সরলরেখা প্লেনের উপরে থাকবে, তাহলে যেহেতু এই দুইটা বিন্দু প্লেনের উপরে অবশ্যই 1 নম্বর ইকুয়েশনের লোকাসের উপরে আছে, তাহলে এই দুইটা বিন্দু 1 নম্বর ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, করলে এখান থেকে আমরা 2 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশন পাবো। আচ্ছা নাও ফ্রম এই যে 1 নম্বর ইকুয়েশনকে ল্যামডা এবং 2 নম্বর ইকুয়েশনকে মিউ দ্বারা গুণ করে যোগ করে দেন, যোগ করলে কি পান, এটা পান, পালে এটাকে সিম্পলিফাই করেন, করে a কমন নেন, এখান থেকে b কমন নেন, এখান থেকে c কমন নেন, এখান থেকে d কমন নেন, নিয়ে এই যে এইভাবে লিখে দেন, এই যে ল্যাডমা প্লাস মিউ দিয়ে ভাগ করে এইভাবে লিখে দেন। লিখে দিলে আপনারা কত নম্বর পাচ্ছেন, 4 নম্বর পাচ্ছেন। এখন দেখেন ফর্ম 2 3 and 4, এটা 2 3 আর 4, এখান থেকে কি দেখলেন বলেন তো,
যে যেমন এই বিন্দুটা এবং এই বিন্দুটা P1 এবং P2 বিন্দু 1 নম্বরের উপরে ছিল, ফলে কি xyz x1 y1 z1 x2 y2 z2 দ্বারা রিপ্লেস হয়ে গেছে, তাই না? আবার এই 4 নম্বর ইকুয়েশনটা দেখেন, দেখেন এখানে a আছে, b আছে, c আছে, d আছে, তাহলে x y z রিপ্লেস হয়েছে কি দিয়ে? x রিপ্লেস হয়েছে এইটা দিয়ে, y রিপ্লেস হয়েছে এইটা দিয়ে, z রিপ্লেস হয়েছে এইটা দিয়ে। তাহলে এই যে এইটে এইটে এবং এইটা একটা বিন্দু, তাহলে এটাকে ধরেন P বিন্দু, তাহলে P is also on the locus of 1 as the point P1 and P2, তাহলে P1 এবং P2 এর মতো এই P বিন্দুটাও 1 নম্বর যে ইকুয়েশনটা আমরা নিয়েছি তার উপরে অবস্থান করছে। এখন দেখেন, now from the coordinates of P it is clear that the point P is bisect the straight line joining the point P1 এবং P2, তাহলে P1 এবং P2 বিন্দুকে জয়েন্ট করে যে সরলরেখা অঙ্কন করছি সেটাকে মিউ ইস টু ল্যামডা রেশিওতে বিভক্ত করছে। আপনাদের এই পিডিএফ এর একদম প্রথম পেজে দেখেন তো m/n অনুপাতে কোনো একটা বিন্দুকে কোনো একটা বিন্দু যদি কোনো একটা স্ট্রেট লাইনকে ডিভাইড করে তখন সেই বিন্দুর স্থানাঙ্ক কত হয়, তো সেই সূত্রটা এখানে কাজে লাগাইছি আমরা। তো দেখেন এইটা দেখেন এই কোঅর্ডিনেট থেকে তো স্পষ্ট যে এটা ল্যামডা ইনটু মিউ অনুপাতে P1 এবং P2 বিন্দুকে বাইসেক্ট করছে। তাহলে দাস দি পয়েন্ট P অলসো লাইজ, তাহলে এই যে পয়েন্টটা P টা পেলাম, এই যে P পয়েন্ট পয়েন্টে এই যে এই পয়েন্টটা অলসো লাইজ অন দি স্ট্রেট লাইন P1 P2, P1 P2 এর পরে পড়ছে। এখন দেখেন ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ মিউ এন্ড ল্যামডা, এখন মিউ এবং ল্যামডার মান বিভিন্ন মানের জন্য এখানে কি হবে, একটা এই উদাহরণটা দেখেন, এইটা একটা স্ট্রেট লাইন, এইটা মনে করেন P2 বিন্দু আর এইটা মনে করেন P1 বিন্দু। এখন মনে করেন এইটা ল্যামডা ইনটু মিউ এর একটা মানের জন্য P বিন্দু এখানে পাবেন, আবার ল্যামডা ইনটু মিউ, ল্যামডা এবং মিউ এর আরেকটা মানের জন্য এখানে আরেকটা পয়েন্ট পাবেন, এইভাবে ল্যামডা ইনটু মিউ এর আরেকটা মানের জন্য এখানে আরেকটা পয়েন্ট পাবেন, এইভাবে ল্যামডা এন্ড মিউ এর বিভিন্ন মানের জন্য দেখা যাবে যে স্ট্রেট লাইনের পরে প্রত্যেকটা বিন্দু আমরা পাচ্ছি। তাহলে এই প্রত্যেকটা বিন্দুর সমন্বয়ে তো এই স্ট্রেট লাইনটা গঠিত হয়েছে। তাহলে এখানে যেটা বলছে এই ল্যামডা এবং মিউ এর বিভিন্ন মানের জন্য আমরা ডিফারেন্ট রেশিও পাই এবং সো ডিফারেন্ট পয়েন্ট অন দি লাইন P1 P2 which bisect P1 P2 at that ratios and also lies on the locus of 1, তাহলে এই বিন্দুগুলো তো সবই 1 নম্বর ইকুয়েশনের উপরে, মানে 1 নম্বর ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, তাদের লুকাসের উপরে অবস্থান করবে, that is all the points that lies on P1 P2 also lies on the locus of 1। দেখেন এইটা কিন্তু একটা দারুণ কথা। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশনে আসছি, অল দি পয়েন্টস দ্যাট লাইজ অন P1 P2, P1 P2 স্ট্রেট লাইনে তো যতগুলো রেখা আছে অলসো লাইজ অন দি লুকাস অফ 1, তাহলে 1 নম্বর ইকুয়েশন যে জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে সেই জিনিসটার উপর অবস্থান করছে। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা কিসের সমীকরণ হতে পারে? অবশ্যই 1 নম্বর সমীকরণ প্লেনের ইকুয়েশন। তাহলে এটা আমাদের দেখানো হয়ে গেল। তাহলে এই পর্যন্তই আমরা 10টা লেকচার শেষ করে দিলাম। এরপরে আমরা চলে যাব 11 নম্বর লেকচারে। তো 11 নম্বর লেকচারে দেখেন এখানে আমাদের একটা সূত্র আছে, the equation of the plane that goes through the 3 points এত 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 is এত। তাহলে এই যে এই তিনটে পয়েন্ট দিয়ে যে ইকুয়েশন, যে প্লেন যাবে, একটা প্লেন যদি এই তিনটে পয়েন্ট দিয়ে যায় তাহলে তার ইকুয়েশন হবে এই যে এইটা। তাহলে x y z x1 y1 z1 x2 y2 z2 x3 y3 z3 আর লাস্টের এই কলামটা হবে 1। এটা ডিটারমিনেন্ট নির্ণয় করলে, ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু 0 করলে আমরা ইকুয়েশনটা পেয়ে যাব। আচ্ছা, দি 4 পয়েন্টস 8 এন্ড 8 উইল বি কোপ্ল্যানার, মানে কোপ্ল্যানার মানে কি একই প্লেনের উপরে অবস্থিত হবে, কোলিনিয়ার মানে একই লাইনের উপরে অবস্থিত হবে। তো কোপ্ল্যানার কখন কোপ্ল্যানার হবে? যখন এই যে ডিটারমিনেন্টের মানটা 0 হবে, মানে কোঅর্ডিনেট নিতে হবে, কোঅর্ডিনেট গুলোকে এইভাবে লিখতে হবে, লিখে আর লাস্টের কলামে হবে 1। এই যে ডিটারমিনেন্টটা নির্ণয়, এখন এই ডিটারমিনেন্টটা নির্ণয় করলে এর মান যদি 0 হয়ে যায় তাহলে বুঝবে এই চারটে বিন্দু কোপ্ল্যানার। এরপরে দেখেন একটা প্রবলেম বলছে এ প্লেন পাসেস থ্রু দি পয়েন্ট এত, এই পয়েন্ট দিয়ে একটা প্লেন পাস করছে এবং এই প্লেনটা আবার পারপেন্ডিকুলার টু দি স্ট্রেট লাইন দ্যাট পাসেস থ্রু দি 2 পয়েন্টস এত এন্ড এত। তাহলে এত এত পয়েন্ট দিয়ে যে স্ট্রেট লাইনটা পাস করছে সেই স্ট্রেট লাইনের উপরে এই প্লেনটা
লম্ব। তাহলে আমাদের এখানে কয়টা জিনিস আলোচ্য বিষয়? দুইটা জিনিস। তাহলে একটা প্লেনের ইকুয়েশন নির্ণয় করতে হবে 1 নম্বর, যেটা এই বিন্দুটা দিয়ে যায় এবং এত বিন্দুগামী স্ট্রেট লাইনের সাথে লম্ব হিসাবে থাকে। তাহলে এখন দেখেন দি ডাইরেকশন রেশিও অফ দি স্ট্রেট লাইন, তাহলে এই যে এত বিন্দুগামী স্ট্রেট লাইনের ডাইরেকশনাল রেশিও হবে কত? এই বিন্দুটা থেকে এই বিন্দুটা বিয়োগ করে দেব, এত ইজ দি ডাইরেকশনাল রেশিও অফ দ্যাট লাইন। লেট দি ইকুয়েশন অফ দি প্লেন, তাহলে প্লেনের ইকুয়েশনটা আপনি ax plus by plus cz plus d is equal to 0, এটাকে 1 নম্বর দিয়ে দেন ধরে। এখন দেখেন এখানে এই জিনিসটা কেন করলাম আমরা, এই যে a by a1 b by এইটা কেন করলাম, এটা আমাদের জানতে হবে। এখন দেখেন প্লেনের যে নরমাল, আমি কি বলছিলাম যে প্লেনের জেনারেল ইকুয়েশনের সাথে যে এ বি সি আছে সেটা হচ্ছে প্লেনের নরমালের ডাইরেকশন রেশিও। এইটা প্লেনের নরমালের ডাইরেকশন রেশিও। এখন দেখেন আপনার টেবিলটা একটা প্লেন, টেবিলের পরে কলমটা খাড়াখাড়ি ভাবে রাখেন, ওই কলমটা মনে করেন আপনার নরমাল। এখন ওই টেবিলের পরে যদি আরেকটা লম্ব রেখা নেন আপনি, ওই কলমটা বাদে অন্য আরেকটা কলম দেন, সেটা লম্ব রেখা, এবং ওই কলমটা মনে করেন দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে। এখন যেহেতু টেবিলের পরে আপনার একটা প্রথম কলমটা যেহেতু লম্ব এবং ওইটা নরমাল, তাহলে অপর আরেকটা কলম যদি লম্ব ভাবে রাখেন, তাহলে এই যে দুইটা কলম প্যারালাল হয় না? তাহলে এই এখন দেখেন যে স্ট্রেট লাইনটা, পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনটা তার ডাইরেকশনাল রেশিও এত, এবং প্লেনের যে নরমাল তাদের ডাইরেকশনাল রেশিও এ বি সি। তাহলে এই প্লেনের নরমাল এবং যে গিভেন পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন, এরা পরস্পর প্যারালাল হবে। দুইটা ইকুয়েশন, দুইটা স্ট্রেট লাইন যদি প্যারালাল হয়, তাদের সূত্র কি? ডাইরেকশনাল রেশিওর অনুপাত a by a1 b by b1 c by c1। এই যে এই অনুপাত, এই অনুপাতের তো একটা মান আছে, এটা কার সমান? আমরা ধরে নিয়েছি এই অনুপাতটা কে এর সমান, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখেন এইটার সাথে এইটা ইকুয়েটিং করব, এইটার সাথে আবার কে এর ইকুয়েটিং করব, আবার সি এর সাথে কে এর ইকুয়েটিং করব, করলে আমরা এ বি সি এর এই মানটা পেয়ে যাব। এ বি সি এর মানটা 1 নম্বর ইকুয়েশনে যদি বসাই দিই আমরা, তাহলে এই যে এই ইকুয়েশনটা পাচ্ছি 1 থেকে 2 নম্বর ইকুয়েশন পেলাম। এখন 2 নম্বর 5 যদি পয়েন্ট, ওই যে কন্ডিশন দেওয়া আছে প্লেনটা এই পয়েন্ট দিয়ে যায়, যেহেতু এই পয়েন্ট দিয়ে যায়, তাহলে এই পয়েন্টটা কি 2 নম্বর, এই 2 নম্বরটা হচ্ছে প্লেনের ইকুয়েশন, তাহলে এই 2 নম্বর ইকুয়েশনটা এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে এই পয়েন্টটা এই 2 নম্বর ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে এখান থেকে দেখেন এখান থেকে আমরা ডি এর মান পেয়ে গেলাম। তাহলে এখন পুটিং দি ভ্যালু অফ ডি ইন 4, সরি 2, এই যে 2 তে আমরা ডি এর মান বসাই দিলে এই যে এটা পেলাম। পাইলে এখান থেকে কে কে কমন নিলাম, কে কে কমন দিয়ে ডান পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এইটা which is the required equation of the plane। আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন। এখন দেখেন একটা হোমওয়ার্ক আছে, ফাইন্ড the equation of the plane goes through the 3 points এত এত এবং এত। তাহলে এই তিনটে পয়েন্টে যে প্লেন যায় সেই প্লেনের ইকুয়েশনটা কি? কিছুক্ষণ আগে কিন্তু আমরা সূত্র দেখলাম যে এক্স ওয়াই জেড এবং 1 আর এই বিন্দুগুলো নিয়ে যে ডিটারমিনেন্ট গঠন করতে হবে, ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু 0 ধরে ওই ডিটারমিনেন্টটা যদি আপনারা নির্ণয় করেন, তাহলে প্লেনের ইকুয়েশনটা পেয়ে যাবেন। তাহলে এই সূত্র অনুযায়ী এই হোমওয়ার্কটা করে ফেলবেন। তাহলে আমাদের 10 নম্বর লেকচার এখানে শেষ হচ্ছে। আর এখানে দেখেন যে এই যে হোমওয়ার্কের অ্যান্সারটা এখানে দেওয়া আছে। এখন আমরা 10 সরি আমাদের কি 10 নম্বর লেকচার শেষ করলাম? আমরা আসলে এখানে 10 না, এখানে আমরা 11 নম্বর লেকচার শেষ করলাম, আর এখন আমরা 12 নম্বর লেকচার শুরু করব। আচ্ছা এখানে দেখেন বলছে ফাইন্ড দি অ্যাঙ্গেল বিটুইন দি টু প্লেন, এই প্লেন এবং এই প্লেনের মধ্যে অ্যাঙ্গেল বের করতে হবে। এই প্লেনের প্রথম প্লেনের যে নরমাল তার ডাইরেকশন রেশিও হচ্ছে a1 b1 c1, এবং 2 নম্বর প্লেনের যে নরমাল সেই নরমালের ডাইরেকশন রেশিও a2 b2 c2। এখন আপনাদের একটা জিনিস বলি যে দুইটা প্লেনের মধ্যবর্তী কোণ ওই দুইটা প্লেনের যে নরমাল আছে সেই নরমালের মধ্যবর্তী কোণের সমান। আপনারা যদি এটা খেয়াল করেন তো একটা করবেন যে একটা খাতার পেজ নেবেন, শক্ত পেজ নিয়ে সেখানে একটা ঝাঁটার কাঠি বা খিল টাইপের কিছু একটা আটকে দেবেন, তাহলে সেটা ঝাঁটার খিলটাই প্লেনের পরে একটা নরমাল, তাহলে আরেকটা প্লেন নেবেন সেটার সাথে আরেকটা ঝাঁটার কাঠি বা খিল আটকিয়ে দেবেন,
তাহলে ওইটা আরেকটা নরমাল হয়ে গেল 2 নম্বর প্লেন। এখন ওই যে দুইটা শক্ত খাতার পেজ, ওই দুইটাকে লম্বালম্বি ভাবে একটার উপরে আরেকটা রাখবেন, মানে যাতে লম্ব হয় ওই দুইটা প্লেন। তখন দেখবেন এই ঝাঁটার কাঠি দুইটাও পরস্পর লম্ব হচ্ছে। মানে দুইটা প্লেনের অন্তর্ভুক্ত কোণ তাদের নরমালের মধ্যবর্তী কোণ। এই জিনিসটা মনে রাখবেন, কারণ ওই জিনিসটা আমরা এখানে কাজে লাগাবো। তো চলেন দি ইকুয়েশন অফ দি টু প্লেনস আর 1 নম্বর 2 নম্বর দিয়ে দিলাম। এখন ডাইরেকশনাল রেশিওস অফ দি নরমাল ফ্রম দি অরিজিন টু দি প্লেনস 1 and 2 আর এইটে এবং এইটে। তো 1 নম্বর প্লেনের নরমাল এইটে, 2 নম্বর প্লেনের নরমাল এইটে। এখন বলছে লেট দি অ্যাঙ্গেল বিটুইন 1 and 2। 1 নম্বর এবং 2 নম্বর প্লেনের মধ্যে অ্যাঙ্গেলকে আমরা থিটা হিসেবে ধরছি। দেন থিটা উইল বি দি অ্যাঙ্গেল বিটুইন দি নরমালস অফ 1 and 2। তাহলে 1 এবং 2 নম্বর নরমালের মধ্যে কোণ হবে থিটা। এই নরমাল রাখি দুইটা স্ট্রেট লাইন না, দুইটা স্ট্রেট লাইনের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, সূত্র থেকে আমরা কি জানি? থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স এইটা, where which is the required angle between the two planes। তাহলে आंसर আমাদের বাইর হয়ে গেল। দুইটা স্ট্রেট লাইনের মধ্যবর্তী কোণের সূত্রটাই আমরা অ্যাপ্লাই করছি দুইটা প্লেনের মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য। এখন বলছে টু প্লেনস এত এন্ড এত উইল বি পারপেন্ডিকুলার ইফ। পারপেন্ডিকুলার হওয়ার জন্য কি হবে? থিটা এর মান 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান 0, অর্থাৎ এই যে এইটা ইজ ইকুয়াল টু 0 হতে হবে। দেখেন এইটা ইজ ইকুয়াল টু 0। আর দি অ্যাবভ টু প্লেনস উইল বি প্যারালাল ইফ। প্যারালাল হবে কখন? যখন এই কন্ডিশনটা হোল্ড করবে। আচ্ছা, এখন বলছে দি ইকুয়েশন অফ প্লেন দ্যাট পাসেস থ্রু দি পয়েন্ট এত এন্ড প্যারালাল টু দি প্লেন এত ইজ এত। তাহলে এখান থেকে দেখেন একটা প্লেন যেটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এবং অপর একটা প্লেনের সমান্তরাল হয়, তার ইকুয়েশন হয় এইটা। এটা কিন্তু একটা থিওরেম, এই থিওরেমটা কিন্তু প্রমাণ করা যায়। কিন্তু আমরা এখন থিওরেমের প্রমাণে যাব না, আমরা সরাসরি সূত্রটা মনে রাখবো। আচ্ছা, এরপরে দেখেন দি ইকুয়েশন অফ দি প্লেন দ্যাট পাসেস থ্রু দি পয়েন্ট, এই একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট এবং পারপেন্ডিকুলার টু দি প্লেন এত। তাহলে এই প্লেনটার সাথে একটা প্লেন পারপেন্ডিকুলার এবং সেই প্লেনটা এত এবং এত বিন্দু দিয়ে যায়, তাহলে তার ইকুয়েশন কি হবে? এই যে এইটা হবে তার ইকুয়েশন। এই যে x মাইনাস x1 y মাইনাস y1 z1 z মাইনাস z1। তাহলে এই একটা বিন্দু x y z এর সাথে বিয়োগ হবে এবং এই দুইটা বিন্দুর দিয়ে গমনকারী সরলরেখার ডাইরেকশনাল রেশিও দেখতে হবে এখানে। আর যে রেখার সাথে পারপেন্ডিকুলার, যে প্লেনের সাথে পারপেন্ডিকুলার, তার ডাইরেকশনাল রেশিও হবে এখানে, যে সেটা 0। এইটা ডিটারমিনেন্ট নির্ণয় করে ইকুয়েটিং 0 করলে আমরা উত্তর পেয়ে যাব। তো এটাও একটা থিওরেম, এই থিওরেমের প্রমাণে আমরা যাব না, আমরা আপাতত এই সূত্রটা মনে রাখবো। তো এর মধ্য দিয়ে আমাদের 12 নম্বর লেকচার শেষ হলো। আর আমরা এখন শুরু করব 13 নম্বর লেকচার। তো বলছে এখানে ফাইন্ড দি কন্ডিশন দ্যাট দি স্ট্রেট লাইন এত, এই স্ট্রেট লাইনটা এন্ড দি প্লেন এত উইল বি পারপেন্ডিকুলার। তাহলে একটা স্ট্রেট লাইন আর একটা প্লেন পারপেন্ডিকুলার হবে, এর শর্ত নির্ণয় করবো। আচ্ছা বলেন তো একটা স্ট্রেট লাইন আর একটা প্লেন কখন পারপেন্ডিকুলার হবে? তাহলে দেখেন এটা কিন্তু প্লেনের হচ্ছে যে নরমাল, তার ডাইরেকশনাল রেশিও হচ্ছে a2 b2 c2। তাহলে এই প্লেনের নরমালের যে নরমালটা আর যে স্ট্রেট লাইনটা এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, তারা পরস্পর সমান্তরাল। তাহলে যদি তারা পরস্পর সমান্তরাল হয়ে থাকে তাহলে কি হবে? এই যে দুইটা স্ট্রেট লাইন প্যারালাল হওয়ার যে কন্ডিশন, সেইটা অ্যাপ্লাই করে দেব। সেই কন্ডিশনটাই হবে প্লেন পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন। তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি, যে আমাদের প্লেনের যেটা নরমাল, তার মানে একটা আপনার টেবিলের পরে আপনি কলমটা লম্বালম্বি ভাবে ধরেন আপনার কলমটা হচ্ছে আপনার টেবিল যে প্লেন, সেই প্লেনের উপরে নরমাল। এখন অপর আরেকটা কলম নিয়ে টেবিলের পরে লম্বালম্বি ভাবে রাখেন, রেখে দেখেন দুইটা কলমের মধ্যে মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি বলেন তো? আপনার যে প্রথম কলমটা সে প্লেনের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এবং দ্বিতীয় কলমটাও প্লেনের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন প্রথম 90 ডিগ্রির সাথে দ্বিতীয় 90 ডিগ্রি বাদ দিলে 0 ডিগ্রি হয়। তো দুইটাই কলমের মধ্যে 0 ডিগ্রি কোণ, মানে কলম দুটো পরস্পর প্যারালাল। এখন প্রথম কলমটা এবং দ্বিতীয় কলমটা, প্রথম কলমটা তো লম্বভাবে রাখছেন, এটা নরমাল, এবং দ্বিতীয় কলমটা বলছেন আপনি টেবিলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে রাখবেন। তাহলে প্রথম কলমটা আপনি টেবিলের পরে এরকম খাড়া ভাবে রেখেছেন এবং দ্বিতীয় কলমটা এই
কলমের গোড়া থেকে এমন ভাবে রাখবেন যাতে এটা আপনার টেবিলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তাহলে এই স্ট্রেট লাইন এবং এই যে আপনার নর্মাল স্ট্রেট লাইন মানে এই দুইটা কলমের মধ্যবর্তী কোণ কত হবে বলুন তো? এইটা এই পুরা কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে অবশ্যই 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি। এখন চলেন গিভেন স্ট্রেট লাইন 1 নম্বর দিয়েছে, গিভেন প্লেন 2 নম্বর দিয়েছে। এখন the directional ratio of the straight line 1 and the plane 2 are, এখন the directional ratios of the straight line 1 and the, এখানে একটু ভুল আছে, এটা আসলে directional ratio of straight line 1 ঠিক আছে, and the এখানে লিখতে হবে normal of the plane 2। এবার বুঝতে পারছেন আপনারা এখানে কি করতে হবে, একটু ভুল। তাহলে the directional ratio of the straight line 1 and the normal of the plane 2 are 8 এবং 8 respectively. Let theta be the angle between the plane 2 and the straight line 1. তাহলে এইটা যদি স্ট্রেট লাইন এবং প্লেনের মধ্যবর্তী কোণ হয় তাহলে 90 ডিগ্রি 90 minus theta be the angle between the straight line and the normal of the plane। এখন আমরা কি পেলাম, 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে নরমাল এবং স্ট্রেট লাইনের মধ্যবর্তী কোণ। দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী কোণের সূত্র কি জানি, যে এটা হচ্ছে মধ্যবর্তী কোণ, তাহলে এইটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স এই যে ডাইরেকশনাল রেশিও দিয়ে এই যে এইভাবে এই সূত্রটা আমরা এখানে বসাই দিলাম। এই cos কে এই পাশে নিয়ে আসলে আমরা এটা পেলাম, তাহলে এটা হয়ে গেল। এখন দেখেন আমরা এইভাবে কিন্তু কন্ডিশনটা ফাইন্ড করতে পারবো না, আমাদের একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এখন যদি cos 90 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত, sin থিটা, যে sin থিটা সমান এইটা, এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন দিলাম। এখন cos স্কয়ার সমান কি জানি, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, sin থিটা এর মান পাইছি কত আমরা 8 এ, তাহলে 8 এ 1 মাইনাস sin স্কয়ার থিটা, এই যে এই জিনিসটার স্কয়ার আমরা এখানে বসাই দিলাম। বসাই দিয়ে দেখেন এবার এই পুরো জিনিসটা সিম্পলিফাই করে দিলাম আমরা, সিম্পলিফাই করলে এই জিনিসটা পেয়ে যাব আমরা। তাহলে cos স্কয়ার থিটা, তাহলে এই স্কয়ার বাদ দেন, স্কয়ার রুট করেন, উভয় পক্ষে স্কয়ার রুট করলে আমরা এই জিনিসটা পেয়ে যাই। এটা হচ্ছে 4 নম্বর। এটা 4 নম্বর হওয়ার পর বলছে if the straight line 1 is perpendicular to the plane 2 then theta is equal to 90 degree and from 4। এখন তার মানে এটা কি বলছে দেখেন তো, আমরা থিটা এর মান কি ধরছি, let theta be the angle between the plane 2 and the straight line 1। তাহলে এখন যদি স্ট্রেট লাইনটা প্লেনের সাথে লম্ব হয় তাহলে স্ট্রেট লাইন এবং প্লেনের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, অর্থাৎ থিটা এর মান হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি মান আমরা cos থিটা cos 90 ডিগ্রি করে ফেললাম, cos 90 ডিগ্রির মান 0। এখন এইটার মান যদি 0 হয়ে যায়, cos 90 ডিগ্রির মান 0, তাই না? তাহলে এইটা যদি এই যে বাম পাশে নিয়ে আসে এটার সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, শুধু ডান পাশে এইটা থাকবে। এটাকে স্কয়ার করেন, পুরোপুরি স্কয়ার করলে এটা 0 স্কয়ার করলে 0 হবে, এই যে 0 স্কয়ার করলে 0 হবে, আর এই যে এই জিনিসটাকে স্কয়ার করলে এরপর থেকে রুট উঠে যাবে। এখন দেখেন তো কয়েকটা, এটা একটা বর্গ রাশি, এটা একটা বর্গ রাশি, এটা একটা বর্গ রাশি, বর্গ রাশিগুলো সবসময় পজিটিভ হয়। এখন কতগুলো বর্গ রাশি যেহেতু পজিটিভ হয় এদের মধ্যে কোনো নেগেটিভ হয় না, স্কয়ার করলে তো সবকিছু পজিটিভ, তাহলে যে বর্গ রাশিগুলো যোগ করে যদি আমরা দেখি 0 হচ্ছে তাহলে আমরা বলবো যে প্রত্যেকটা বর্গ রাশির মান আলাদা আলাদা ভাবে 0। সেই কন্ডিশনটা হিসাব করে সেখানে প্রত্যেকটা বর্গ, যে প্রত্যেকটা যে স্কয়ার টার্ম আছে সেগুলো আলাদা ভাবে 0 করা হয়েছে। এইভাবে আলাদা ইকুয়েটিং করে দেখেন এই রেশিওটা পাই আমরা, এই একটা রেশিও পাই, এই একটা রেশিও পাই, এই একটা রেশিও পাই। এখন আপনারা যদি এই দুইটা রেশিও কনসিডার করেন তবুও এই কন্ডিশন পাবেন, আবার এই দুইটা রেশিও কনসিডার করলেও এই রেশিও পাবেন, আবার এই দুটো কন্ডিশন, এই দুইটা রেশিও যদি আবার কনসিডার করেন তাহলেও এইটাই পাবেন। হুইচ ইজ দি রিকোয়ার্ড কন্ডিশন। তারপরে দেখেন এখানে একটা সূত্র বলে আছে, দি ইকুয়েশন অফ দি প্লেন দ্যাট আর প্যারালাল টু দি এক্স এক্সিস ওয়াই এক্সিস এন্ড জেড এক্সিস আর এত এত এবং এত রেসপেক্টিভলি। দেখেন এটা কিন্তু স্ট্রেট লাইন মনে হচ্ছে না, স্ট্রেট লাইনের ইকুয়েশন না, আসলে স্ট্রেট লাইনের ইকুয়েশন হলেও এখানে আপনার 0 ইন্টু এক্স প্লাস আছে, ঠিক আছে, এখানে প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস আছে, আর এখানে প্লাস
0 ইন্টু জেড আছে, ঠিক আছে। তাহলে এক্স এক্সিসের প্যারালাল যে প্লেন তার সমীকরণ হচ্ছে এইটা, ওয়াই এক্সিস এর প্যারালাল এইটা, জেড এক্সিস এর প্যারালাল প্লেনের সমীকরণ এইটা। এখন দেখেন দি পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দি প্লেন এত ফ্রম দি পয়েন্ট এত। আচ্ছা, এখন একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলা আপনারা ইন্টারমিডিয়েটে করছেন, তো সেইটাই হচ্ছে প্লেনের জন্য এক্সটেন্ড হবে, অর্থাৎ এখানে শুধু এক্সট্রা জেড টার্মটা যুক্ত হবে আর এ বি এর সাথে সি যুক্ত হবে এই। আর এরপরে দেখেন আমাদের আরেকটা সূত্র আছে, দি ইকুয়েশন অফ দি প্লেন দ্যাট পাসেস থ্রু দি ইন্টারসেকশন লাইন অফ দি প্লেন এত এন্ড এত। এখন কেন দুইটা প্লেনের ইন্টারসেকশন লাইন বললো কেন? কারণ দুইটা প্লেন যখন ইন্টারসেক্ট করে তখন আমরা একটা লাইন পাই। এই যে আপনাদের খাতা বা বই এইভাবে উল্টান, মানে উল্টে টেবিলের উপরে রাখেন, বাম পাশের পেজ গুলোকে যদি একটা প্লেন ধরেন এবং ডান পাশের পেজকে একটা প্লেন ধরেন, তাহলে ওরা দুইটা প্লেন একটা জায়গায় বইয়ের যে সেলাইটা আছে ওইখানে যুক্ত হয়নি, তাহলে দুইটা প্লেন ওই ওই যেখানে জয়েন্ট বয়ের যে যুক্ত হয়েছে ওইখানে ইন্টারসেক্ট করছে, তাহলে বয়ের যে জয়েন্ট সেটা একটু স্ট্রেট লাইন না? দুইটা প্লেন যখন দুইটা স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করে তখন একটা বিন্দুতে ইন্টারসেক্ট করে, আর যখন দুইটা প্লেন ইন্টারসেক্ট করে তখন তারা একটা স্ট্রেট লাইনে ইন্টারসেক্ট করে। তাহলে দুইটা স্ট্রেট লাইনের ছেদ বিন্দুগামী স্ট্রেট লাইনের সমীকরণ যেরকম হয়, দুইটা প্লেনের ছেদ বিন্দুগামী স্ট্রেট লাইনে দুইটা প্লেনের ছেদ বিন্দুর যে ইন্টারসেকশন লাইন, সেই ইন্টারসেকশন লাইন দিয়ে গমনকারী প্লেনের ইকুয়েশনও সে একই রকম হবে। সে দেখেন প্রথম প্লেনের ইকুয়েশন প্লাস ল্যামডা ইন্টু দ্বিতীয় প্লেনের ইকুয়েশন ইজ ইকুয়াল টু 0, এটাই হচ্ছে ইকুয়েশন। আর ল্যামডা কখনো 0 হতে পারবে না। তাহলে আমরা এই পর্যন্তই 13টা লেকচার শেষ করলাম। তা আমরা এখন চলে যাব 14 নম্বর লেকচারে। আচ্ছা, এখন দেখেন আমরা প্লেনের 3 ধরনের ইকুয়েশনের সম্বন্ধে জানছি। এখন স্ট্রেট লাইনের কিন্তু আমাদের 2 ধরনের ইকুয়েশন হয়। আমরা কি এই যে এই ইকুয়েশনটার সাথে পরিচিত হয়েছি, তাই না? এই ইকুয়েশনটা ছাড়াও স্ট্রেট লাইনের আর একটা ইকুয়েশন হয়, সেটা সম্বন্ধে আমরা পরিচিত হব। যদি এই দুইটা এইটা এবং এইটা দুইটা যদি প্লেন হয়, এই দুইটা প্লেন ইন্টারসেক্ট করলে একটা লাইন পাওয়া যায় না, ইন্টারসেক্ট লাইন। ইন্টারসেকশন লাইনের সমীকরণ হয় এই দুইটা প্লেনের ইকুয়েশন লিখতে হবে, লিখে তাদেরকে একত্রে প্রকাশ করতে হবে, অর্থাৎ দুইটা প্লেনের ইকুয়েশন একত্র লিখলে একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে। অনুরূপ ভাবে আপনারা যখন আরো পরের ক্লাসে দেখবেন যে একটা স্ফিয়ার এবং একটা প্লেনের ইকুয়েশন পাশাপাশি লিখলে একটা সার্কেলের ইকুয়েশন রিপ্রেজেন্ট করে। অর্থাৎ দুইটা প্লেনের ইকুয়েশন যদি আমরা পাশাপাশি লিখেন, সেটা দিয়ে আমরা দুইটা প্লেনের ইকুয়েশন পাশাপাশি লিখে আমরা একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করি, এবং সেই স্ট্রেট লাইনটা কি ওই দুই প্লেন ইন্টারসেক্ট করলে যে ইন্টারসেকশন লাইন হয় সেই ইন্টারসেকশন লাইনের সমীকরণ। এইটাকে হচ্ছে আমাদের জেনারেল ফর্ম বলা হয়। দেখেন এই যে এই এক নম্বরটা ইজ নোন এজ জেনারেল ফর্ম অফ ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন। আর পরে হচ্ছে আমরা যে স্ট্রেট লাইন সম্বন্ধে পরিচিত, এটাকে বলা হয় সিমেট্রিক্যাল ফর্ম। ঠিক আছে? তো আমাদের যখন তুমি স্ট্রেট লাইনের সমীকরণ বের করতে বলা হবে, তো সেখানে যদি মার্ক একটু বেশি থাকে এটা বের করতে হবে, আর যদি মার্ক একেবারে পয়েন্ট হাফ বা একের কম থাকে তখন এরকম করে বের করলেই হয় আমাদের। আবার ক্ষেত্র বিশেষে অনেক বড় বড় প্রবলেম হয়, সেই বড় প্রবলেমের লাস্টে যে দেখা যাচ্ছে এরকম আকারে আসে, তো সেই ক্ষেত্রে আপনারা এইভাবে স্ট্রেট লাইনের সমীকরণ বের করতে পারবেন। কারণ আপনি তো অলরেডি একটা বড় প্রবলেম সলভ করেছেন, সেক্ষেত্রে যদি এইখান থেকে যদি আবার এই স্ট্রেট লাইনটা বের করতে যান আরো প্রবলেমটা অনেক বড় হয়ে যাবে। তো সে যাই হোক, আমরা এখন শিখলাম প্লেনের ইকুয়েশন, সরি স্ট্রেট লাইনের ইকুয়েশন দুই ভাবে হয়, একটা দুইটা প্লেনকে পাশাপাশি লিখে, দুইটা প্লেনের ইকুয়েশন পাশাপাশি লিখে, আর সেটাকে হচ্ছে বলে জেনারেল ফর্ম অফ স্ট্রেট লাইন। আর সিমেট্রিক ফর্ম অফ ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হচ্ছে এই যে এইটা, যেখানে স্ট্রেট লাইনটা x1 y1 z1 বিন্দু দিয়ে যায় এবং এই স্ট্রেট লাইনের ডাইরেকশন রেশিও হয় a1 b1 c1। এখন চলেন লিখি, ফাইন্ড দি ইন্টারসেকশন লাইন অফ দি প্লেন এত এন্ড এত। তাহলে এত এবং এত প্লেনের ইন্টারসেকশন লাইনকে বের করতে হবে। এখন আপনাদের মধ্যে একটা সহজ চিন্তা হয়তোবা কাজ করতে পারে যে স্যার আমরা কেন খামাখা এত কষ্ট করতে যাব, এই দুইটা প্লেনের ইকুয়েশন পাশাপাশি লিখে দিলে তো আমাদের স্ট্রেট লাইনের সমীকরণ বেড়াই যাবে। আসলে সেই ক্ষেত্রে আপনারা মার্কই পাবেন না, কারণ
এখানে যে স্ট্রেট লাইনের সমীকরণ বের করতে হয়েছে অবশ্যই এটা সিমেট্রিক্যাল ফর্মে বের করতে হবে। তো চলেন এখানে কি আছে, গিভেন একটা প্লেন আর একটা প্লেন। এখন বলছে লেট x1 y1 এবং 0 বি এনি পয়েন্ট অন দি ইন্টারসেকশন লাইন অফ 1 and 2, মানে 1 এবং 2 প্লেনের ইন্টারসেকশন লাইনের পরে অবস্থান করে, এবং এই যে এইটে বি দি ডাইরেকশনাল রেশিও অফ দি ইকুয়েশন অফ দি লাইন, তাহলে a1 b1 c1 কে আমরা সেই ইন্টারসেকশন লাইনের ডাইরেকশনাল রেশিও হিসেবে ধরে নিচ্ছি। তাহলে স্ট্রেট লাইনটা যাচ্ছে এত বিন্দু দিয়ে এবং এর ডাইরেকশনাল রেশিও হচ্ছে এত, তাহলে স্ট্রেট লাইনের সমীকরণ হবে এইটা। এটাকে 3 নম্বর দিয়ে আমরা এখানে লিখে ফেললাম। এখন আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে এখানে x1 y1 z1 নিলাম না কেন? এখন আপনাদের সেই সিস্টেম অফ ইকুয়েশন সলভ করার কথা মনে আছে যে যেখানে দুইটা ভেরিয়েবল থাকলে অন্তত দুইটা ইকুয়েশন দেওয়া থাকতে হয়, দুইয়ের বেশি ইকুয়েশন থাকলেও সমস্যা নেই, তিনটা ভেরিয়েবল থাকলে অন্তত তিনটা ইকুয়েশন দেওয়া থাকা লাগবে। এখানে দেখেন ভেরিয়েবল আছে কিন্তু একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, কিন্তু ইকুয়েশন আছে একটা দুইটা। দুইটা ইকুয়েশন আর তিনটা ভেরিয়েবল, এটা সলভ করতে পারবো না। তো যখন আপনারা লিনিয়ার অ্যালজেব্রা করবেন তখন দেখবেন একটা অধ্যায় থাকবে সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সেখানে যদি এরকম ভেরিয়েবলের থেকে ইকুয়েশনের সংখ্যা একটা কম থাকে তাহলে যে কোনো একটা ভেরিয়েবলের মান ধরে নেওয়া যায় এবং সেখানে ইনফাইনাইটলি মেনি সলিউশন পাওয়া যায়। এখানে z1 এর একটা মান আমরা ধরে নেব, ধরে নিলে তখন দেখেন z1 এর যদি একটা মান আমরা এখানে ধরে নিই তখন এটা কি কনস্ট্যান্ট, এই দুটো কনস্ট্যান্ট যোগ করলে একটা কনস্ট্যান্ট পাবো। তখন দেখেন ভেরিয়েবল থাকবে দুইটা, ইকুয়েশনও থাকবে দুইটা, তখন তাকে আমরা ইজিলি সলভ করতে পারবো। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে z এর মান আমরা কোনো একটা কনস্ট্যান্ট না ধরে স্পেসিফিক্যালি 0 ধরছি কেন? আসলে 0 এর সাথে কোনো কিছু যোগ করলে সেই সংখ্যাটাই হয়, কোনো কিছু গুণ করলে 0ই হয়। তো অন্যান্য যে কোনো সংখ্যা ধরার থেকে 0 ধরে নিলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে, এই জন্য আমরা 0 ধরে নিয়েছি। ওকে, এখন এই পর্যন্ত তো আসলাম, আসার পরে দেখেন এখন বলা হচ্ছে দি পয়েন্ট এত লাইজ বোথ অন 1 and 2, তাহলে এই পয়েন্টটা যদি ইন্টারসেকশন লাইনে থাকে তাহলে এই পয়েন্টটা দুইটা প্লেনের উপরে অবস্থিত হবে। অর্থাৎ দেখেন এখানে দেখেন এই যে এই খাতার এই পেজটা একটা প্লেন ধরেন আর এই পেজটা একটা প্লেন ধরেন, আর এইটা কি, তাহলে এই দুইটা প্লেনের ইন্টারসেকশন লাইন না? এখন যদি এইখানে একটা পয়েন্ট নেই তাহলে এই পয়েন্টটা এই প্লেনের উপরেও অবস্থিত, মানে এই খাতার পেজের উপরেও অবস্থিত, আবার এই খাতার এই পেজের উপরেও অবস্থিত। তো সেই কথাটাই এখানে বলা হয়েছে। তাহলে এইটা যদি 1 এবং 2 এর পরে অবস্থিত, 3 এর পরে অবস্থিত, তাই এইটা 1 এবং 2 এর পরে অবস্থিত হবে। তাহলে এই বিন্দুটা কি 1 এবং 2 নম্বর ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। যদি 1 এবং 2 নম্বর ইকুয়েশনে বসে 1 নম্বর ইকুয়েশনে বসালে এইটা পাই, 2 নম্বর ইকুয়েশনে বসালে এইটা পাই। দেখেন এখন কিন্তু z অংশটা নাই, তাহলে দুইটা ইকুয়েশন আছে আর দুইটা x1 এবং y1 দুইটা ভেরিয়েবল আছে, এটাকে সলভ করা যাবে। আপনারা অপনয়ন, প্রতিস্থাপন অর্থাৎ সাবস্টিটিউশন, এলিমিনেশন, বজ্রগুণন, ক্রস মাল্টিপ্লিকেশন বা ডিটারমিন্যান্ট যে কোনো পদ্ধতিতে সলভ করতে পারেন। সলভ করে আমরা x1 এর এই মানটা পাবো, z1 এর এই মানটা পাবো, তাই তো? এখন দেখেন আবার since 3 is perpendicular to both normals of 1 and 2, এখন যেটা কথা হচ্ছে যে আমরা যে ইন্টারসেকশন লাইন পেলাম এই দুইটা প্লেনের, এই প্লেন এবং এই প্লেনের, এখন মনে করেন এই খাতার পেজের পরে এখন যদি আমি লম্ব ভাবে একটা কলম রাখি সেটাই নরমাল, আর এই পেজটার পরে একটা কলম যদি লম্বা ভাবে রাখি সেটাই নরমাল। তাহলে এই দুইটা কলমই এই এরপরে যে লম্ব ভাবে কলমটা থাকবে এবং এরপরে যে লম্ব ভাবে কলমটা থাকবে, এই দুইটা কলমই কি হবে, এই স্ট্রেট লাইনটার সাথে লম্ব হবে। সেই এটা আমরা সেই কনসেপ্টটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। সিন্স 3 is perpendicular to both normals of 1 and 2 we get, তাহলে একটা প্লেনের উপরে অবস্থিত সকল রেখার উপরেই ওই প্লেনের নরমাল হচ্ছে লম্ব আকারে থাকে। তাহলে আমরা কি লম্ব যদি এই স্ট্রেট লাইন, দুইটা স্ট্রেট লাইন লম্ব হওয়ার কন্ডিশন কি পাই, তাদের ডাইরেকশনাল রেশিও গুলোর অনুপাতকে গুণ করে যোগ করলে 0 হবে। তাহলে আমরা প্লেনের ডাইরেকশনাল রেশিও কত ধরছি, স্ট্রেট লাইনের ডাইরেকশনাল রেশিও ধরেছি 8 এ, আর আর নরমাল প্লেনের নরমাল কত, প্রথম প্লেনের নরমাল হচ্ছে এই যে 1 2 3, দ্বিতীয় প্লেনের নরমাল হচ্ছে 2 3 4। তাহলে ওই কন্ডিশনটা এখানে আমরা অ্যাপ্লাই করে দিয়েছি, তাহলে এটি ইজ ইকুয়াল টু 0 এবং দ্বিতীয় প্লেনের ক্ষেত্রে এটি ইজ ইকুয়াল টু 0। এখন অ্যাপ্লাইং ক্রস মাল্টিপ্লিকেশন, মানে এই দুইটার উপরে ক্রস মাল্টিপ্লিকেশন অ্যাপ্লাই করেছে, করলে এইটা পেয়েছে। তো এই এই অনুপাতগুলো এদের তো একটা মান আছে, এটা পরস্পর সমান কিন্তু এদের তো একটা মান আছে, সেটা সমান আমরা টি ধরে নিয়েছি। টি ধরে নিলে
এবার এইটার সাথে টি, এইটার সাথে টি, এইটার সাথে টি ইকুয়েটিং করেন, করলে এই যে যেটা পাবেন সেটা হচ্ছে 9 নম্বর সমীকরণ দিয়েছি। ফর্ম 3, 4 and 9, তাহলে এইটা 9 নম্বর, এইটা 4 নম্বর, আর এইটা হচ্ছে 3 নম্বর। তাহলে 9 নম্বর ইকুয়েশনের যে xyz এর মান, x1 y1 এর যে মান, সরি এখানে 6 নম্বর ইকুয়েশনের যে x1 y1 এর মান সেটা আমরা এখানে বসাই দেব। আর z এখানে তো 0 আছেই, আর এখান থেকে দেখেন a1 b1 c1 এর যে মানটা সেটা আমরা এই যে এখানে বসাই দেব। বসাই দিলে আমরা 3 থেকে কি পাবো দেখেন তো, এই যে এইটা পাবো। এখন আমরা যদি এমন হয় বলেন তো, a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই বি, তো বি উভয় পক্ষ থেকে কাটা যায় না। এখন দেখেন এখানেও টি আছে, এখানেও টি আছে, এখানেও টি আছে, এইরকম টি কে যদি আমরা উঠিয়ে দিতে চাই তাহলে সব পক্ষে টি এর থাকতে হবে। এই যেমন এখানে যদি আমরা কোনো কিছুকে 2 দিয়ে গুণ করতে চাই তাহলে এখানেও 2 দিয়ে গুণ করবো, এখানেও 2 দিয়ে গুণ করবো। তো অনুরূপ ভাবে যদি ইকে আমরা 2 দিয়ে গুণ করতে চাই, ইকেও 2 দিয়ে গুণ করতে হবে, ইকেও এবং ইকেও সবগুলোকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখান থেকে টি উঠিয়ে দিলে সবার থেকে টি কে আমরা উঠিয়ে দেব। উঠিয়ে দিলে দেখেন এখানে মাইনাস ছিল, এখানে মাইনাসই রাখেন, এখানে প্লাস 2 ছিল, এখানে প্লাস রাখেন, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস রাখেন। এখন যদি আমি -1 দিয়ে সব পক্ষকে গুণ করে দিই তাহলে এই যে এই মাইনাসটা এখান থেকে উঠে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাসটা এখান থেকে উঠে যাবে। হুইচ ইজ দি রিকোয়ার্ড ইকুয়েশন। তাহলে আমরা এই পর্যন্ত 14টা লেকচার শেষ করলাম। আমরা এখন 15 নম্বর লেকচার শুরু করব। এখন 15 নম্বর লেকচারে দেখেন একটা সূত্র বলা আছে, ডি টু স্ট্রেট লাইন, দুইটা স্ট্রেট লাইন আছে কি কি, এইটে এবং এইটে উইল বি কোপ্লানার। এখন একটা ইন্টারেস্টিং কথা কি, দুইটা স্ট্রেট লাইন কিন্তু সবসময় কোপ্লানার হয় না। এখন দুইটা পয়েন্ট সবসময় কোলিনিয়ার। দেখেন একটা পয়েন্ট নেন, একটা পয়েন্ট নেন, একটা স্ট্রেট লাইন আঁকতে পারবেন, একটা পয়েন্ট নেন, একটা পয়েন্ট নেন, একটা স্ট্রেট লাইন আঁকতে পারবেন। অর্থাৎ একটা স্ট্রেট লাইন আঁকার জন্য দুইটা পয়েন্টের দরকার হয়। অর্থাৎ যে কোনো দুইটা পয়েন্ট যদি আপনারা নেন তার মধ্য দিয়ে একটা লাইন আঁকতে পারবেন, ফলে সেটা কোলিনিয়ার হবে। কোলিনিয়ার বলতে কি বোঝায়, একই লাইনের উপরে অবস্থিত। কোপ্লানার বলতে কি বোঝায়, একই প্লেনের উপরে অবস্থিত। এখন দুইটা বিন্দু সবসময় একটা প্লেনের উপরে অবস্থান করবে, অর্থাৎ দুইটা বিন্দু দিয়ে সবসময় একটা প্লেন আঁকা যাবেই, কিন্তু তিনটে বিন্দু দিয়ে কিন্তু সবসময় একটা প্লেন আঁকা সম্ভব না। বুঝতে পারছেন? তাহলে দুইটা বিন্দু দিয়ে সবসময় একটা লাইন আঁকা সম্ভব, তাহলে দুইটা বিন্দু সবসময় কোপ লিনিয়ার হয়, দুইটা বিন্দু দিয়ে একটা প্লেন আঁকা সম্ভব সবসময়, মানে সবসময় দুইটা বিন্দু কোপ্লানার হয়, কিন্তু তিনটে বিন্দু কোপ্লানার হওয়ার জন্য আমাদের কন্ডিশন টেস্ট করতে হয়। যে কন্ডিশন গুলো, যে সূত্রটা আমরা আগেই করে আসলাম, আগের লেকচার গুলোতে করে আসছি। এখন দুইটা স্ট্রেট লাইন দিয়ে আপনার মনে হতে পারে দুইটা স্ট্রেট লাইন দিয়ে একটা প্লেন সম্ভবত আঁকিয়ে ফেলা যায়। হ্যাঁ, দুইটা স্ট্রেট লাইন যদি প্যারালাল হয় তাহলে সেই দুইটা স্ট্রেট লাইন দিয়ে একটা প্লেন আঁকানো যায়, কিন্তু দুইটা স্ট্রেট লাইন যদি প্যারালাল না হয়ে থাকে তাহলে তার মধ্যে দিয়ে কখনো প্লেন আঁকানো যাবে না। তাহলে দুইটা স্ট্রেট লাইন যদি কোপ্লানার হয় তাদের সূত্র হচ্ছে এই যে এইটা দেখেন, এইটা হচ্ছে প্রথম স্ট্রেট লাইনের ডাইরেকশনাল রেশিও, এইটা দ্বিতীয় স্ট্রেট লাইনের ডাইরেকশনাল রেশিও। আর প্রথম স্ট্রেট লাইন এই বিন্দুটা দিয়ে যাচ্ছে না, আর দ্বিতীয় স্ট্রেট লাইন যাচ্ছে এই বিন্দু। এই যে x1 y1 z1 এবং x2 y2 z1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে, এই সরলরেখার ডাইরেকশনাল রেশিও হচ্ছে এইটা। ঠিক আছে, এইটাও কিন্তু একটা থিওরেম, এই থিওরেম থেকে কিন্তু আসে, কিন্তু আমরা থিওরেমটা করব না, আমরা এই সূত্রটা করলেই হবে। তাহলে দুইটা স্ট্রেট লাইন পরস্পর প্লেনার হবে যখন এই কন্ডিশনটা হোল্ড করবে। এখন দেখেন এখানে বলছে শো দ্যাট এই স্ট্রেট লাইনটা এবং এই স্ট্রেট লাইনটা কোপ্লানার। আপনারা সরাসরি এখানে এই সূত্রে ফেলে দিতে পারেন, অথবা যেটা করতে পারেন, এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, 1 passes through the point P1 এবং 2 passes through the point P2। ঠিক আছে, যদি ডাইরেকশনাল রেশিও অফ P1 P2 এই যে নির্ণয় করে নিলেন, আর এক নম্বর লাইনের ডাইরেকশনাল রেশিও এইটা, দুই নম্বর লাইনের ডাইরেকশনাল রেশিও এইটা। তাহলে এই তিনটে লাইনে দুইটা প্লেন, এই দুইটা লাইন যদি কোপ্লানার হয় তাহলে এই দুইটা লাইনের উপরে যে দুইটা বিন্দু আছে সেই বিন্দু দুইটা দিয়ে যে লাইনটা যাবে সেই লাইনটাও কোপ্লানার হবে। তাহলে সেই সূত্রটা এখানে যদি অ্যাপ্লাই করে দেন তাহলে যে ডাইরেকশনাল রেশিও ডিটারমিন্যান্ট যদি শূন্য হয় তাহলে কোপ্লানার,
ডিটারমিনেন্টটা নির্ণয় করেন, নির্ণয় করে দেখলেন যে ডিটারমিনেন্টটা 0 হয়ে গেল। তাহলে যে টু লাইনস আর কো প্লানার। তাহলে এর মাধ্যমে আমরা 15টা লেকচার শেষ করলাম। তো চলেন এখন আমরা 16 নম্বর লেকচারটা দেখি। আচ্ছা, এখানে দেখেন কি বলছে, ফাইন্ড দি শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন, এই শর্টেস্ট ডিস্টেন্সটা বের করতে হবে এবং এই শর্টেস্ট ডিস্টেন্সের ইকুয়েশনও বের করতে হবে বিটুইন দি স্কিউ লাইনস, এই দুইটা, এই লাইনটা এবং এই লাইনটা, এই দুইটা স্কিউ লাইনের মধ্যে এই শর্টেস্ট ডিস্টেন্সটা বের করতে হবে। এখন প্রথম প্রশ্ন, শর্টেস্ট ডিস্টেন্সটা আসলে কি? শর্টেস্ট ডিস্টেন্সটা হচ্ছে, দেখবেন যে দুইটা বিন্দুর মধ্যে যত রকম দূরত্ব নিতে পারেন, যে একটা বিন্দু একটা বিন্দু, এই দূরত্বটা, এই দূরত্বটা আর এই দূরত্বটা, এই সরল রেখার দূরত্ব সব থেকে ছোট হয়। আর যদি দুইটা লাইন হয়, দুইটা লাইনের মধ্যে কিন্তু এইটা একটা দূরত্ব, এইটা একটা দূরত্ব, এইটা আর একটা দূরত্ব, কিন্তু দেখবেন এই লম্ব দূরত্ব যেটা সেটাই সব থেকে ছোট হয়। দুইটা লাইন বা দুইটা প্লেনের মধ্যে সব, মানে যে কোনো দুইটা জিনিসের মধ্যে স্ট্রেট লাইনের দূরত্বটা ছোট, আর যে কোনো দুইটা লাইন বা দুইটা প্লেনের মধ্যে যে লম্ব দূরত্ব সেইটাই সব থেকে ছোট। তাহলে শর্টেস্ট ডিস্টেন্স বলতে আসলে লম্ব দূরত্বকে বোঝানো হয়। আর স্কিউ লাইন কাকে বলে? স্কিউ লাইন হচ্ছে দুইটা প্লেন যদি সমান্তরাল হয়, মানে সমান্তরাল হলে কেমন সমান্তরাল হবে? যে কোনো রকম ভাবে সমান্তরাল হতে পারে। দুইটা সমান্তরাল প্লেনের পরে যদি দুইটা লাইন থাকে তাহলে তাকে আমরা স্কিউ লাইন বলবো। তো এখন আহ, দুইটা প্লেনের যদি কোনো সরল রেখা কন্টেন করে, তাহলে এখন দেখেন দুইটা প্লেনের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, সেটাই কি ওই প্লেনে অবস্থিত দুইটা স্ট্রেট লাইনের মধ্যবর্তী লম্ব দূরত্ব? এটা হতেও পারে, নাও পারে। দেখেন, এখন একটা প্লেন নেবেন, ধরেন একটা আপনার টেবিলটা একটা প্লেন, আর আপনি প্যারালালি একটা খাতা টেবিলের উপরে উঁচু করে ধরে রাখবেন, সেটা একটা প্লেন। তো খাতায় একটা স্ট্রেট লাইন আঁকিয়ে রাখবেন আর টেবিলের পরে একটা স্ট্রেট লাইন আঁকিয়ে রাখবেন। এখন খাতাকে যখন টেবিলের সাথে টেবিলের উপরে রাখবেন, তখন যদি এই দুইটা স্ট্রেট লাইন মিলে যায়, তাহলে ওই দুইটা প্লেনের মধ্যবর্তী যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর দুইটা স্ট্রেট লাইনের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স একই। আবার যদি ওই দুইটা লাইন যদি ইন্টারসেক্ট করে, তাহলেও এই কন্ডিশন হোল্ড করবে। অর্থাৎ দুইটা প্যারালাল প্লেন যদি দুইটা স্ট্রেট লাইনকে কন্টেইন করে, আর ওই দুইটা প্লেন যদি একসাথে রাখা যায়, মানে একসাথে একটার উপরে আর একটা রাখা যায়, তাহলে ওই দুইটা স্ট্রেট লাইন যদি একটার উপর আর একটা কোইনসাইড করে, অথবা আহ ওই দুইটা স্ট্রেট লাইন যদি পরস্পরকে ইন্টারসেক্ট করে, তাহলে ওই দুইটা স্ট্রেট লাইনের মধ্যে যে লম্ব দূরত্ব, ওই প্লেন দুইটার মধ্যে লম্ব দূরত্ব এক। আর ওই দুইটা স্ট্রেট লাইন যদি, দুইটা প্লেন যদি একটার উপর আরেকটা রাখার পরে দেখা যায় যে দুইটা স্ট্রেট লাইন প্যারালাল হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু প্লেনের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব এবং স্ট্রেট লাইনের মধ্যবর্তী লম্ব দূরত্ব সেম হবে না। তাহলে স্কিউ লাইন কি? দুইটা প্যারালাল প্লেন থাকলে সেই প্লেনের মধ্যে যে লাইন গুলো থাকে তাদেরকে স্কিউ লাইন বলে। অর্থাৎ প্রথম প্লেনের একটা স্ট্রেট লাইন নেবেন, দ্বিতীয় প্লেনের মধ্যে আরেকটা স্ট্রেট লাইন নেবেন, তাহলে ওই দুইটা প্লেনের দুইটা স্ট্রেট লাইনকে স্কিউ লাইন বলা হয়। তাহলে এই দুইটা লাইনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স কি? এই দুইটা লাইনের মধ্যে লম্ব দূরত্ব। তবে চলেন দেখি, এখন মনে করেন যে একটা প্লেন আছে এখানে, আর তার প্যারালাল আর একটা প্লেন আছে এখানে। তো এই প্লেনের একটা স্ট্রেট লাইন এইটা, আর এই প্লেনের একটা স্ট্রেট লাইন এইটা। এই দুইটা প্লেনের মধ্যে লম্ব দূরত্ব ধরেন এইটা হচ্ছে সেই লম্ব দূরত্ব এই দুইটা স্ট্রেট লাইনের মধ্যে, ঠিক আছে? তো এইটা মনে করেন M1 বিন্দু, আর এইটা হচ্ছে M2 বিন্দু, অর্থাৎ এই যে এই বিন্দুটা M2 আর এই বিন্দুটা M1। তাহলে এই শর্টেস্ট ডিস্টেন্সের দৈর্ঘ্যটা কত হবে? M1 M2, M1 M2 হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। আর এর M1 M2 এর ইকুয়েশনটাও আমাদের বের করতে হবে। এক নম্বরে M1 M2 এর পরিমাণ কতটুকু, সে পরিমাণটা, কোয়ান্টিটিটা বের করবো। আর দুই নম্বরে M1 M2 এর ইকুয়েশন কোনটা সেটা বের করবো। তো ধরেন এখানে বলছে let M1 M2 be the shortest distance and LMN be the directional cosine of the line M1 M2। তাহলে M1 এবং M2 এর ডাইরেকশনাল কোসাইন ধরেছে কত? LMN। since the line M1 M2 is perpendicular to the lines both, তাহলে দুইটা স্কিউ লাইনের মধ্যে শর্টেস্ট ডিসটেন্স মানে লম্ব দূরত্ব,
লম্ব দূরত্ব মানে কি? তাহলে M1 M2 যদি লম্ব দূরত্ব হয়, M1 M2 স্ট্রেট লাইনটা ওই দুইটা স্কিউ লাইনের উপরে পারপেন্ডিকুলার হবে। আর পারপেন্ডিকুলারিটির শর্ত থেকে আমরা কি পাই? পারপেন্ডিকুলারিটির শর্ত থেকে পাই যে প্রথম লাইনের যে ডাইরেকশনাল কোসাইন এবং পারপেন্ডিকুলার লাইনের যে ডাইরেকশনাল কোসাইন, তাদের গুণফল যোগ নিলে সেটা 0 হবে, এবং দ্বিতীয় লাইনের ক্ষেত্রেও সে একই কন্ডিশন হোল্ড করবে। এখন আপনাদের মধ্যে প্রশ্ন হচ্ছে, স্যার এই যে 2 1 -1, অর্থাৎ এখানে 2, এখানে 1 আছে, আর এখানে এটা -1, এরা তো ডাইরেকশনাল রেশিও। তাহলে এখানে আমরা ডাইরেকশনাল রেশিওকে কেন ডাইরেকশনাল এলএমএন তো ডাইরেকশনাল কোসাইনের সাথে গুণ করছি কেন? আসলে কোনো অসুবিধা নেই এখানে। আপনার আমরা কি জানি বলেন তো? ডাইরেকশনাল রেশিও দেওয়া থাকলে ডাইরেকশনাল কোসাইন নির্ণয় করতে পারি না। কিভাবে? এটা হচ্ছে এই ডাইরেকশনাল কোসাইনকে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তাহলে l ইজ ইকুয়াল টু কত হবে? a বাই এত, m ইজ ইকুয়াল টু কত হবে? b বাই এত, n ইজ ইকুয়াল টু কত হবে? c বাই এত। সে যাই হোক, এইটা মনে করেন এ দুই এর মান 2, তাহলে 2 বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c বাই c স্কয়ার, আর এখানে 1 বাই abc এর মান কত? 1 বাই রুট ওভার 2 স্কয়ার 1 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার, আর এখানে মাইনাস 1 বাই 2 রুট ওভার 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার, তাই না? তাহলে এই যে নিচের যে রুট ওভার এই টার্মটা এর সাথেও আছে, এর সাথেও আছে, এর সাথেও আছে, তাহলে এই টার্ম তিনটে এখানে কমন নেওয়া যায়, কমন নিয়ে ডাইন পাশে পাঠিয়ে দিলে 0 হয়ে যায়। তাহলে এখানে কত থাকে? 2 থাকে, 1 থাকে, মাইনাস 1 থাকে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে এখানে আমরা যে গুণটা করছি, অর্থাৎ আপনার মনে হচ্ছে যে আমরা বোধহয় এখানে যে গুণটা করছি একটা ডাইরেকশনাল রেশিও আর ডাইরেকশনাল কোসাইন গুণ করছি। আসলে তা না, আমরা ডাইরেকশনাল কোসাইনই গুণ করছি এখানে। এখানে ডাইরেকশনাল রেশিও যেহেতু প্রথম লাইনে দেওয়া আছে 2 1 -1, এই ডাইরেকশনাল রেশিও থেকে ডাইরেকশনাল কোসাইন নির্ণয় করতে পারি। তো সেই ডাইরেকশনাল কোসাইন নির্ণয় করে এখানে গুণ করেছি, কিন্তু এখানে কয়েক লাইন কম করা হয়েছে। যেমন এখানে 2 এর নিচে যেমন রুট ওভার 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার আসলে সেই প্রত্যেকটা টার্ম থেকে সেটা কমন নিয়ে ডান পাশে পাঠিয়ে দিতাম। সেই লাইনগুলো এখানে লেখা হয়নি। কারণ কেন লেখা হয়নি? কারণ এই অঙ্কটা এমনি একটু বড়। অনুরূপভাবে দ্বিতীয় স্ট্রেট লাইনের ডাইরেকশনাল রেশিও আপনারা কত এখানে দেখছেন? 3 2 1। এই 3 2 1, এই 3 2 1 ব্যবহার করে এর ডাইরেকশনাল কোসাইন বের করেছি, বের করে সেইটার সাথে এলএমএন অর্থাৎ যে এর M1 M2 রেখার যে ডাইরেকশনাল কোসাইন সেটা গুণ করে দিয়েছি। গুণ করে এখানেও সে কম দেখা হয়েছে, কারণ নিচের যে রুট ওভার টার্মটা সেটা কমন নিয়ে ডান পাশে পাঠিয়ে দিয়ে ভ্যানিশ করে দেওয়া হয়েছে। এখন 1 এবং 2 এর ক্রস মাল্টিপ্লিকেশন নিলে এইটা হয়। এখন আমরা কি জানি? এই রেশিওটা সমান কি জানি? যে রুট ওভার এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার বাই রুট ওভার 8a প্লাস 8a প্লাস 8 এর স্কয়ার। এটা হলো এখন এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার সমান আমরা কি জানি? 1, 1 বসালাম, রুট 1 এর মান 1, আর এটা এখানে থাকলো। তাহলে এবার 8a 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 ইকুয়েটিং করে আমরা এল এম এন এর মান পেয়ে গেলাম। তাহলে M1 M2 রেখার ডাইরেকশনাল কোসাইন আমরা বের করতে পেরেছি। এখন দিস শর্টেজ ডিস্টেন্স M1 M2 ইজ ইকুয়াল টু কত হবে বলেন তো? এই শর্টেজ ডিস্টেন্সটা কত? M1 M2, আর এই M1 M2 ইজ ইকুয়াল টু কত? the projection of the line joining এত এবং এত on the line এত। এটা কেন লিখছে, তাই তো? এটা লেখার কারণটা এখন একটু ব্যাখ্যা করি। তো এখন দেখেন আমরা দুইটা প্যারালাল স্ট্রেট লাইন নিই, আর এই প্যারালাল স্ট্রেট লাইনের পরে একটা বিন্দু আছে, একটা বিন্দু আছে, এই দুইটা বিন্দু যোগ করে আরেকটা স্ট্রেট লাইন আঁকিয়ে ফেললাম। এখন এই প্যারালাল স্ট্রেট লাইনের মধ্যে লম্ব দূরত্ব আছে এইটা, তাহলে এইটা একটা লম্ব রেখা। এখন এই রেখাটার উপরে এই রেখাটার প্রজেকশন কত বলেন তো? এই যে এখান থেকে এরকম একটা লম্ব টানলাম, এখান থেকে একটা এরকম লম্ব টানলাম, তাহলে যে এই রেখাটা, এই রেখাটার পরে সরি এই রেখাটার প্রজেকশন হচ্ছে এখান থেকে এইটুকু, অর্থাৎ এখান থেকে এইটুকু হচ্ছে আপনার প্রজেকশনের মান, তাই না?
এবার বুঝতে পারছেন M1 M2 হচ্ছে এই দুইটা রেখার মধ্যে লম্ব দূরত্ব, আর এই প্রথম রেখাটা এই বিন্দুটা দিয়ে যাচ্ছে এবং দ্বিতীয় রেখাটা 7 -7 -2 আর এক বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে এই দুইটা বিন্দু মানে এই বিন্দু আর এই যে এই বিন্দুটা দিয়ে একটা স্ট্রেট লাইন আঁকানো যাবে। তাহলে সেই স্ট্রেট লাইনটা ধরে নেন আপনার এইটা, তাহলে যেমন করেন এটা প্রথম রেখার ইকুয়েশন, এটা দ্বিতীয় রেখার ইকুয়েশন, আর এইটা হচ্ছে M1 M2 রেখা, আর এটা প্রথম রেখার উপরে অবস্থিত একটা বিন্দু, এটা দ্বিতীয় রেখার উপরে অবস্থিত একটা বিন্দু। তাহলে এই M1 M2 এর মান কত হবে? M1 M2 এর মানটা দেখেন, M1 থেকে M2 এই দূরত্বটা কতটুকু? তাহলে M1 M2 রেখার পরে এই যে যে স্ট্রেট লাইনটা এর যে প্রজেকশন, এই প্রজেকশনই হচ্ছে M1 M2 রেখার মান, অর্থাৎ M1 M2 রেখার লেন্থ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে M1 M2 এর মান কত হবে, যে এই যে যে দুইটা রেখার পরে যে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টের সংযোগকারী সরল রেখা প্রজেকশন এই M1 M2 এর উপরে। তাহলে M1 M2 এর উপরে এই দুইটা বিন্দু সংযোগকারী রেখার প্রজেকশনই হচ্ছে M1 M2 রেখার মান। তাহলে আমরা প্রজেকশন কিভাবে নির্ণয় করব? এটা কিন্তু একদম প্রথম দিকে আছে, শীটের একদম প্রথমে এই সূত্রটা দেওয়া আছে, একটা রেখার উপরে আরেকটা রেখার প্রজেকশনের মান কত। তাহলে সেই একটা রেখার ডাইরেকশনাল মানে যার উপরে, অর্থাৎ যার উপরে প্রজেকশন নেব তার ডাইরেকশনাল কোসাইন নেব, আর যার প্রজেকশন নেব তার ডাইরেকশনাল রেশিও নেব, নিয়ে এই দুইটা জিনিসকে গুণ করে দেব, গুণ করে যোগ করে দেব। তাহলে দি প্রজেকশন অফ দি লাইন জয়নিং দি পয়েন্ট এত এন্ড এত অন দি লাইন M1 M2, তাহলে শর্টেস্ট ডিস্টেন্স যে M1 M2 ডিস্টেন্সটার যে মান, সেই মানটা কত হবে? যে M1 M2 লাইনের পরে যে এত এবং এত বিন্দু আমি সরল রেখার প্রজেকশন। তাহলে এই দুইটা বিন্দু কোথা থেকে পাচ্ছি? এই দুইটা বিন্দু কিন্তু যদি স্কিউ লাইনের উপরে, যে দুইটা স্কিউ লাইন তাদের উপরে অবস্থান করে। তাহলে এখন এই দুইটা বিন্দু আমি সরল রেখার ডাইরেকশনাল রেশিও আমরা সহজেই পেয়ে যাই। এই বিন্দু থেকে এই বিন্দু বিয়োগ করে দিতে হবে, অথবা এই বিন্দুটা থেকে এই বিন্দুটা বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে আমরা এই যে এইটা পেলাম, এই প্রজেকশন পেলাম এইটা। তাহলে এইটা এবার ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করে এইভাবে আস্তে আস্তে -√35 পাচ্ছি। এখন ডিসটেন্স কি নেগেটিভ হতে পারে? ডিসটেন্স যেহেতু নেগেটিভ হতে পারে না, তাহলে যে ফার্স্ট ডিসটেন্স হবে এইটার অ্যাবসলিউট ভ্যালুটা। তাহলে M1 M2 এত, তাহলে এখানে একটা অ্যান্সার হয়ে গেল। M1 M2 রেখার দূরত্ব হচ্ছে এইটা, এটা হচ্ছে শর্টেস্ট ডিসটেন্স। এখন এই শর্টেস্ট ডিসটেন্সের ইকুয়েশন কত হবে? এই শর্টেস্ট ডিসটেন্সের ইকুয়েশন হবে ইকুয়েশন অফ দ্য লাইন M1 M2 এত। এইটা কিন্তু একটা থিওরেম থেকে আসে, তো আমরা থিওরেমটা দরকার নেই, আমরা শুধু এখানে সূত্রটা সরাসরি প্রয়োগ করব। সূত্রটা আমাদের কি রকম দেখেন, এই যে এখানে দেখেন ফার্স্ট রোটা দেখেন, এখানে খেয়াল করেন এই ফার্স্ট রোর এই অংশটা আসছে কোথা থেকে জানেন? এই অংশটা আসছে দেখেন প্রথম স্ট্রেট লাইনের এই যে লব থেকে আসছে, অর্থাৎ নিউমেরেটর থেকে আসছে। এবং দেখেন আর দ্বিতীয় রোটা আসছে প্রথম স্ট্রেট লাইনের যে হর বা ডিনিউমেরেটর এইটা থেকে। আর তৃতীয় যে জিনিসটা আসছে সেটা কিন্তু ডাইরেকশনাল কোসাইন, অর্থাৎ যে M1 M2 এর ডাইরেকশনাল কোসাইন সেইটা। আবার অনুরূপ ভাবে এটা ইজিক্যাল টু 0 ইজিক্যাল টু, আবার এই যে প্রথম রোটা আসছে দ্বিতীয় ইকুয়েশন যেটা, সেই দ্বিতীয় ইকুয়েশনের উপরের অংশ থেকে, আর দ্বিতীয় ইকুয়েশনের নিচের অংশ যাচ্ছে এই যে 2 নম্বর রোতে, আর 3 নম্বর রোতে যাচ্ছে কোনটা? এই যে দেখেন, অর্থাৎ M1 M2 যে ডাইরেকশনাল কোসাইন সেটা যাবে তৃতীয় রোতে, এই যে এইটা। তাহলে আপনি বুঝতে পারছেন যে ডাইরেকশনাল রেশিওর সরি স্কিউ লাইনের সমীকরণ মানে শর্টেস্ট ডিসটেন্সের সমীকরণ কিভাবে বের করতে হয়। শর্টেস্ট ডিসটেন্সের সমীকরণ বের করার নিয়ম হচ্ছে প্রথম স্কিউ লাইনের যে XYZ টার্ম সেটা হবে প্রথম রো, প্রথম স্কিউ লাইনের যে ডাইরেকশনাল রেশিও সেটা হবে দ্বিতীয় রো, এবং M1 M2 যে শর্টেস্ট ডিসটেন্সটার ডাইরেকশনাল কোসাইন সেটা হবে তৃতীয় রো। অনুরূপ ভাবে দ্বিতীয় স্ট্রেট লাইনের উপরের অংশটা এখানে যাবে, দ্বিতীয় স্ট্রেট লাইনের নিচের অংশ অর্থাৎ ডাইরেকশনাল রেশিও যাবে দ্বিতীয় রোতে, এবং M1 M2 এর ডাইরেকশনাল কোসাইনটা যাবে এই যে এই অংশে। এইটাকে ডিটারমিনেন্ট করেন,
আবার এইটাকেও ডিটারমিনেন্ট করেন, করে দেখেন এইটা পাবেন ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু এইটা পাবেন। তাহলে এটাকে সিম্পলিফাই করলে পাবেন এত ইজ ইকুয়াল টু 0 আর 0 ইজ ইকুয়াল টু এত। তাহলে এই যে এইভাবে এত ইজ ইকুয়াল টু 0 আবার 0 ইজ ইকুয়াল টু এত, তাহলে এই দুইটা ইকুয়েশন না, এত ইজ ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন আর 0 ইজ ইকুয়াল টু এত দুইটা ইকুয়েশন। তাহলে এত ইজ ইকুয়াল টু 0 আর 0 ইজ ইকুয়াল টু এত। তাহলে দুইটা ইকুয়েশনকে পাশাপাশি লিখে দেন, লিখে দিয়ে দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দি শর্টেস্ট ডিসটেন্স লাইন। তাহলে শর্টেস্ট ডিসটেন্স লাইন, তাহলে আমরা লাইনের ইকুয়েশন কি কি ভাবে পাই বলেন তো? লাইনের ইকুয়েশন দুই ভাবে পাওয়া যায়, একটা দুইটা জেনারেল ফর্ম আর একটা সিমেট্রিক ফর্ম। তো আমরা এখানে জেনারেল ফর্মটা বের করছি, কেন? কারণ অঙ্কটা এমনিতেই বড়, তাই আমরা সিমেট্রিক ফর্ম বের করে নিচ্ছি। সিমেট্রিক ফর্মও বের করা যাবে, যে ওই যে আগে যে প্রবলেমটা করলাম সেই প্রবলেমে আমরা কি করছিলাম, দুইটা প্লেনের ইকুয়েশন দিয়েছিল, তাদের ইন্টারসেকশন লাইন বের করছিলাম। তাহলে এই দুইটা প্লেনের ইন্টারসেকশন লাইন বের করলেই স্কিউ লাইনের সরি শর্টেস্ট ডিসটেন্স লাইনের সমীকরণটা সিমেট্রিক ফর্ম আকারে পাওয়া যাবে। আর আপনি এইভাবেও লিখে দিতে পারেন। তাহলে এর মধ্য দিয়ে আমাদের 16 নম্বর লেকচার শেষ হলো। আমরা আগামী টিউটোরিয়ালে 17 নম্বর লেকচার থেকে শুরু করব। তাহলে আজকের লেকচার এ পর্যন্ত, অর্থাৎ এই তৃতীয় টিউটোরিয়ালের লেকচার 16তে শেষ হচ্ছে।